আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সবাইকে লুকিং ফর জিএসটি সিরিজে স্বাগতম। এবং তোমরা অনেক অপেক্ষা করতেছিলা লুকিং ফর জিএসটি সিরিজটা কবে আসবে। যদিও আমি অলরেডি কেমিস্ট্রি 2টা চ্যাপ্টারের ক্লাস আমি এই কয়েকদিনে র্যান্ডমলি আপলোড করে দিচ্ছিলাম তোমাদেরকে, বাট অফিসিয়ালি আমাদের যে রেগুলার রুটিন মাফিক প্রত্যেক দিনে একটা একটা করে ভিডিও আপলোড হয় বা 2টা করে ভিডিও আপলোড হয়। তো ওই সিরিজটা আমি আসলে তোমাদেরকে কথা দিচ্ছিলাম যে রমজান মাস জুড়ে আমাদের ইনশাল্লাহ চলবে। তো আজকে থেকে আমি রেকর্ড করা শুরু করলাম। হয়তোবা ভিডিওটা আমার রমজান মাসের মানে পহেলা রমজানের আগের দিনে তুমি ইনশাল্লাহ পাবা রক্ত ও সঞ্চালন চ্যাপ্টারটা। ওকে, তো এই সিরিজটা আসলে কেন করবা তোমরা? তো এইটার উত্তরটা আসলে আমাদের যারা 24-25 সেশনের শিক্ষার্থী আছে, মানে গুচ্ছের প্রিপারেশন নিচ্ছিল, বা তোমরা যারা সেকেন্ড টাইমার আছো এই বছরও পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, বা 24-25 সেশনে অসমিয়ামকে তুমি চিন্তা, তো তোমরা হয়তো জানো ভালো করে লুকিং ফর জিএসটি সিরিজটা কতটা ইফেক্টিভ ছিল স্টুডেন্টদের জন্য। ইনশাল্লাহ এই সিরিজটার মাধ্যমে তুমি হচ্ছে গুচ্ছের বিগত বছরের যত প্রশ্ন আছে সকল প্রশ্নের একটা ব্যাখ্যা সহ একদম এক্সপ্লেনেশন সহ তুমি একটা সমাধান পাবা। পাশাপাশি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে যে প্রশ্নগুলো আসছে সেগুলোরও আমি একটা কনসেপ্ট সহ তোমাদেরকে এটা সলভ দিয়ে দিব। এখানে তোমার 40টার মতো কোয়েশ্চেন আছে। তুমি এই একটা ক্লাস করার পর তুমি নিজেই বুঝতে পারবা এই একটা ক্লাসের মাধ্যমে তোমার পুরো চ্যাপ্টারটা একটা সুন্দর একটা রিভিশন ইনশাল্লাহ হয়ে যাবে। জাস্ট একটা ক্লাস করো, তাহলে তুমি ইনশাল্লাহ এখানে এতটুকু আশ্বস্ত করতে পারি তুমি এই চ্যাপ্টারটার উপর একটা ভালো একটা ধারণা পাবা, মানে রিভিশন তোমার হয়ে যাবে। অর্থাৎ গুচ্ছের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তুমি বুঝতে পারবা। অনেক কিছু টপিক থাকবে যেগুলো একদমই এক্সেপশনাল, সেগুলো আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করি। আমরা আসলে এই সিরিজের ভিডিওটা মূলত আমাদের যে পেইড ব্যাচ আছে গুচ্ছ পূর্ণাঙ্গ ব্যাচ রিস্টার 3.1 ওইটার সাথে সামঞ্জস্য রেখে দিচ্ছি। যেমন ধরো আমার ওই দিন হচ্ছে রক্ত সঞ্চালন ক্লাসটা হয়ে গেছে, এই জন্য হচ্ছে আমি রক্ত সঞ্চালনের ক্লাসটা আগে দিচ্ছি। এইভাবে আমাদের গুচ্ছ ব্যাচের সাথে আমি প্যারালালি আসলে তোমাদেরকে এপিসোডগুলো দিয়ে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? সো যারা ফেসবুক থেকে দেখছো বা ইউটিউব থেকে দেখছো, যেটাতেই দেখো, ফেসবুকে থাকলে পেজটা ফলো করতে পারো, অথবা যদি ইউটিউবে থাকো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর এই ক্লাসের স্লাইডটা আমি কমেন্ট সেকশনে ইনশাল্লাহ দিয়ে দিব। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে রক্ত ও সঞ্চালন। খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। কেন বলতেছি? কারণ দেখো এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসে প্রত্যেক সেশনে মোটামুটি 2 থেকে 3টা কোয়েশ্চেন দেখবা এভারেজ আসতেছে। 24-25-এ একটা আসছিল, বাট এভারেজ হিসাব করলে 2 থেকে 3টা কোয়েশ্চেন আসে, এবং কিছু কমন টপিক থেকে মূলত কোয়েশ্চেনগুলো চলে আসে গুচ্ছতে আর কি। তো যাই হোক, আমরা ইসলাম ইউনিভার্সিটি কোয়েশ্চেনগুলো দেখবো বা আদার্স ইউনিভার্সিটি কোয়েশ্চেনও দেখবো, যাতে করে একটা ক্লাস দিয়ে তোমার ইনশাল্লাহ একটা ভালো একটা প্রিপারেশন এখানে হয়ে যায়। চলো শুরু করি আমরা। ওকে, তাহলে প্রথম কোয়েশ্চেনটা দেখে আমরা, এটা 24-25 সেশনে আসছিল। কি বলছে দেখো, রক্তের কোন কোষে অ্যান্টিবডি তৈরি করে? এই কোয়েশ্চেনটা মানে এই কোয়েশ্চেনটা আমি যদি বলি যে গুচ্ছের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ঠিক আছে? এই কোয়েশ্চেনটা গুচ্ছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। তাহলে কোয়েশ্চেনটা আসছে কোত্থেকে আমি উত্তরটাতে পরে যাব, তোমরা জানলে কমেন্ট করে ফেলবা অবশ্যই, ঠিক আছে? তো এই কোয়েশ্চেনটা আসছে মূলত আমাদের শ্বেত রক্তকণিকার যে কাজগুলো আছে। কোত্থেকে আসছে? এটা আমাদের শ্বেত রক্তকণিকার যে কাজগুলো আছে। দেখো ডাব্লিউবিসি, তো ডাব্লিউবিসি কে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি আমাদের দানাদার বা গ্র্যানিউলোসাইট, আমি সংক্ষেপে লিখতেছি দানাদার বা গ্র্যানিউলোসাইট, এবং হচ্ছে কি অদানাদার বা হচ্ছে কি একগ্র্যানিউলোসাইট, অদানাদার। ওকে, তাহলে দানাদারের মধ্যে আমরা আসলে কি কি পাচ্ছি? দেখো দানাদারের মধ্যে আমরা মূলত 3 ধরনের পাচ্ছি, 3 ধরনের রক্তকণিকা পাচ্ছি। একটা হচ্ছে আমাদের ইউসিনোফিল, ইউসিনোফিল, তারপর হচ্ছে তোমার কি আমাদের নিউট্রোফিল, নিউট্রোফিল, এন্ড ফাইনালি হচ্ছে আমাদের বেসোফিল। একটু মনে রাখবা, যাদের শেষে আসলে তোমার কি থাকে জানো? ফিল থাকে। যাদের শেষে ফিল থাকে তারা সবাই কিন্তু তোমার দানাদার। ওকে, আচ্ছা, এই দানাদার থেকে একটা জিনিস মনে রাখবা, তোমার যে সকল শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজমে মূলত দানা থাকবে তাদের ক্ষেত্রে কিছু কালার দেখা যায়, আমরা কালারগুলো দেখবো। এবং এই যে কালারগুলো আসে এটা কি রঞ্জক থেকে আসে? লিশম্যান রঞ্জক। রঞ্জকটার নাম কি ভাই? লিশম্যান রঞ্জক থাকে এগুলাতে, একটু মাথায় রাখবে লিশম্যান রঞ্জক। এটা থেকেও একটা কোয়েশ্চেন আসছিল, লিশম্যান রঞ্জকের জন্যই মূলত এগুলো আসলে ক্লাসিফিকেশনটা করা হয়। তো এখন আসো আমি যদি একটু দানাদারটা একটু দেখি, এখানে ইউসিনোফিল, এই ইউসিনোফিলটা মূলত হচ্ছে কি অম্লীয় প্রকৃতির হয়। কি প্রকৃতির ভাইয়া? অম্লীয় প্রকৃতির। নিউট্রোফিলটা কি? একদমই নিউট্রাল প্রকৃতির হচ্ছে, আমরা নাম দেখে বুঝতে পারতেছি, ঠিক আছে? এরপর আসো বেসোফিল। বেসোফিল মানে কি? বেজ। বেজ মানে কি ভাই? ক্ষার। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কি প্রকৃতির? ক্ষারীয় প্রকৃতির আমাদের হবে। আচ্ছা, এরপর আসো বর্ণের ক্ষেত্রে যদি আমরা যাই, ইউসিনোফিল আমরা জানি কি অ্যাসিডে বর্ণ কি হচ্ছে? লাল বর্ণের হচ্ছে, সো আমরা বলতে পারি এটা হচ্ছে কি লাল বর্ণের হবে। নিউট্রোফিল এটা হচ্ছে তোমার কি বেগুনি বর্ণের হবে। ওকে, এন্ড ফাইনালি হচ্ছে ক্ষারীয় বর্ণ না, মানে বেসোফিল কি ক্ষারীয় প্রকৃতির না? ক্ষারের বর্ণ কি হচ্ছে? নীল বর্ণের হচ্ছে। তাহলে আমরা আশা করি বর্ণগুলা পেয়ে গেছি। তাহলে এই বর্ণগুলা কেন হচ্ছে?
এই লিশম্যান রঞ্জকের জন্য মূলত বর্ণগুলো হচ্ছে। এখন আসলে আমরা যদি কাজের ক্ষেত্রে যাই, তুমি জাস্ট মনে রাখবা ইউসিনোফিল থেকে যদি কোয়েশ্চেন আসে, দুইটা কথা মনে রাখবা, কৃমি এবং অ্যালার্জির বিরুদ্ধে প্রতিরক্ষা দিচ্ছে। কার বিরুদ্ধে? কৃমি এবং অ্যালার্জি। সো কি মনে রাখবো আমরা? কৃমি ও অ্যালার্জি জাস্ট মনে রাখবো, তাহলেই হবে। বাকিটা আমরা এমনিতে বুঝবো যে এখানে প্রতিরক্ষাটা দিচ্ছে অ্যালার্জি। ওকে, নিউট্রোফিলের কাজটা কি? এটা হচ্ছে তোমার কি ফ্যাগোসাইটোসিস করে। কি করে? ফ্যাগোসাইটোসিস করে, সংক্ষেপে লিখে দিলাম। তারপর বেসোফিলের কাজটা বেশি গুরুত্বপূর্ণ। বেসোফিল দুইটা কাজ করে, একটা হচ্ছে কি হিস্টামিন নিঃসরণ করে, আর একটা হচ্ছে তোমার কি হ্যাপারিন নিঃসরণ করে। হিস্টামিনের কাজটা কি? তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বা তোমার জীবাণু বিরুদ্ধে প্রতিরক্ষা দিচ্ছে। আর হ্যাপারিনের কাজটা হচ্ছে সাধারণত রক্ত জমাট বাধা করে, অর্থাৎ শরীরের ভিতরে যাতে আমাদের বা রক্তনালীর ভিতরে যাতে রক্ত কোনোভাবে জমাট না বাঁধতে পারে, সেই জন্য কি হ্যাপারিনটা থাকে। সো আমরা বেসোফিলটা একটু ভালো করে মনে রাখবো। এখানে হচ্ছে তোমার কি হিস্টামিন, এক হচ্ছে হিস্টামিন, আর এক হচ্ছে কি তোমার হ্যাপারিন। হ্যাপারিন, তো হ্যাপারিন এবং হিস্টামিন খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা আমরা দানাদারটাকে একটু আমরা অপর পেজে পড়ি। এখানে যেহেতু আমার স্লাইডে আছে, একটু মানে ক্রাইসিস আছে এখানে, দেখো। তাহলে আমরা যদি দেখি, সরি অদানাদারটা যদি আমরা দেখি, এখানে অদানাদার বা এগ্রানুলোসাইট। তো অদানাদার হচ্ছে কয় প্রকার? আমরা হচ্ছে কি দুই প্রকারে পাবো। ওকে, দেখো অদানাদার কে কে? একটা হচ্ছে তোমার গিয়ে মনোসাইট, মনোসাইট, এবং আরেকটা হচ্ছে তোমার গিয়ে এখানে লিম্ফোসাইট। মনে রাখবা যদি কখনো কোয়েশ্চেন আসে যে সব থেকে বড় শ্বেত রক্তকণিকা কোনটা, মনে রাখবা এই মনোসাইট হচ্ছে কি সব থেকে বড় শ্বেত রক্তকণিকা। এটা একটু মাথায় রাখতে পারো। মনোসাইটের কাজটা কি? মনোসাইটের কাজ হচ্ছে তোমার কি, এটাও তোমার কি করবে? ফ্যাগোসাইটোসিস করবে, ফ্যাগোসাইটোসিস করবে। সংক্ষেপে লিখে দিলাম। লিম্ফোসাইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা লিম্ফোসাইট কয় ধরনের পাই? মূলত লিম্ফোসাইট হচ্ছে তোমার তিন ধরনের আমরা পাই। কয় ধরনের? তিন ধরনের লিম্ফোসাইট পাই। ওকে, একটা হচ্ছে তোমার কি বি লিম্ফোসাইট, একটা হচ্ছে টি লিম্ফোসাইট, আর হচ্ছে কি ন্যাচারাল কিলার সেল। ঠিক আছে, এই তিন ধরনের পাই, এনকে সেল বা ন্যাচারাল কিলার সেল। ওকে, এখন আসো লিম্ফোসাইটের কাজ কি, আমরা একটু এটা কাজগুলো দেখি। এটা কাজ কি? এটা কাজটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, প্রচুর পরিমাণ আসে ভার্সিটি অ্যাডমিশন গুলাতে, গুচ্ছতেও বা গুচ্ছভুক্ত ইউনিভার্সিটিতে কয়েকবার এখানে চলে আসছে। এটা কাজে হচ্ছে তোমার কি অ্যান্টিবডি। কি করবে এটা? মূলত কি অ্যান্টিবডি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে। ওকে, এবং এটা অ্যান্টিবডি তৈরি করে বিধায় এটাকে কি বলা হচ্ছে? আণুবীক্ষণিক সৈনিক বলা হচ্ছে। কি বলা হয়? আণুবীক্ষণিক সৈনিক বলা হয়। আণুবীক্ষণিক সৈনিক এটাকে বলা হচ্ছে। সো আমাদের অ্যানসারটা করতে হবে অ্যান্টিবডি কে তৈরি করতেছে ভাইয়া? লিম্ফোসাইট তৈরি করতেছে। ঠিক আছে, তো অনেকে হয়তো বা শুধু স্লাইড দেখতে চাও, দেখো স্লাইডের বাইরেও কিন্তু মুখ দিয়ে অনেক কথা বলি। স্লাইডের বাইরে মুখের কথা অনেকগুলা থাকে, যেগুলো হয়তো আমরা স্লাইডে লিখি না, এত লিখতে গেলে আমাদের প্রচুর সময় লাগবে। সো মুখের কথাগুলোও কিন্তু মাথায় ঢুকাইতে হবে, শুধু স্লাইড দেখে গেলে হবে না। তাহলে দেখো আমরা কি বলতে পারি এখানে? অ্যান্সার হচ্ছে কি অ্যান্টিবডি তৈরি করে কে? লিম্ফোসাইট অ্যান্টিবডি এখানে তৈরি করতেছে। থ্রম্বোসাইট এটা মানে কি অনুচক্রিকা, আমরা জানি। মনোসাইট তো আমি পরে ফেলছি। আর গ্র্যানিউলোসাইট মানে কি দানাদার। গ্র্যানিউল শব্দের অর্থ দানা, এক গ্র্যানিউল মানে কি অদানাদার। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কোশ্চেনের সলভ এখানে শেষ। সেকেন্ড কোশ্চেন আসে, এটা হচ্ছে তোমার কি 23-24 সেশন আসছে। কি বলছে দেখো, হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানা যায় কোন পরীক্ষার মাধ্যমে? এই টপিকটাও ভেরি 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 ইম্পর্টেন্ট, এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখন পড়বো হচ্ছে কি হৃৎপিণ্ডে বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষাগুলো। তাহলে আমরা এখন কি করব? হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ নির্ণয়, দেখো বিভিন্ন রোগ নির্ণয়গুলো আমরা একটু দেখি এখানে। ঠিক আছে, আচ্ছা ফার্স্টে আসো, আমরা যদি এখানে দেখি এক্স রে, এক নম্বরে দেখবো হচ্ছে কি আমরা এক্স রেটা, এটা আমাদের শুরুতে ধরো। তো এক্স রের কাজটা কি? আমাদের যে কোনো প্রকার দেখবা ম্যাক্সিমাম টাইমে আমরা যদি কোনো একটা রোগ থাকে বা কোনো একটা ডাক্তারের কাছে গেলে দেখবা বেশিরভাগ সময় কি করে? এক্স রে করতে দেয়। তো হার্টের কোনো সমস্যা হলে, বুকে ব্যথা হলে দেখবা তোমাকে এক্স রে করতে পাঠাবে। তাহলে এক্স রে মানে কি বলো? এক্স রে মানে কি হৃৎপিণ্ডের অবস্থা জানা যায়, হৃৎপিণ্ডের অবস্থা, হৃৎপিণ্ডের অবস্থা জানা যাবে এটা দিয়ে। তো যে কোনো একটা অঙ্গে, ধরো তোমার হাত ভেঙে গেছে, তোমার হাতের মানে যে অস্থিগুলো ভেঙে গেছে, এই জায়গার কন্ডিশনটা কি বা অবস্থাটা কি সেটা জানার জন্য দেখবা তোমাকে এক্স রে করতে পাঠাচ্ছে। ওকে, 2 নম্বর আসো, গুরুত্বপূর্ণ ইসিজি, ইকোকার্ডিওগ্রাম। হ্যাঁ, তো ইসিজি মানে কি? তুমি দেখবা হার্টের বুকে একটু ব্যথা আছে, তোমাকে দেখবা ইসিজি করতে বলতেছে। ইসিজি দিয়ে কি করা হয়? যে প্রাথমিকভাবে কি কি রোগ আছে বা প্রাথমিক রোগ নির্ণয় করা হয় হৃৎপিণ্ডের। তাই এখানে কি করা হবে? প্রাথমিক রোগ নির্ণয়। ওকে, তারপর আসো ইটিটি। ইটিটি মানে কি? এক্সারসাইজ টলারেন্স টেস্ট। অর্থাৎ একটা মানুষ যখন কার্যক্ষম অবস্থায় থাকে বা ব্যায়াম অবস্থায় থাকে, তখন তার হার্টের কন্ডিশনটা কেমন থাকে, তো ওইটা পরীক্ষা করা হয়। তাহলে এটা কি?
কার্যক্ষম হৃৎপিণ্ড, আমি সংক্ষেপে লিখতেছি, আবার বলতেছি, এটা হচ্ছে তোমার কি কার্যক্ষম অবস্থায় হৃৎপিণ্ডের কন্ডিশন জানা যায়, এটা কার্যক্ষম অবস্থায় হৃৎপিণ্ড। ওকে, তো ইটিটি গেল। এরপর আসে হচ্ছে আমাদের তোমার বিএনপি টেস্ট। বিএনপি টেস্ট, ওকে। তো বিএনপি টেস্টের মাধ্যমে কি করা হয়? হার্ট ফেলিওর সম্পর্কে নিশ্চিত হয়। এইটা ইম্পর্টেন্ট আছে, ভালো। এটা হার্ট ফেলিওর নিশ্চিত করে, এটা দিয়ে হার্ট ফেলিওর নিশ্চিত করে। আমি একটু স্টার মার্ক করি যে বিএনপি টেস্টটা গুরুত্বপূর্ণ, ভালো, এটা একটু মাথায় রাখো। তারপর আসো আমরা যদি দেখি কি এমআরআই। তো এমআরআই পরীক্ষা আসলে কি করে? এমআরআই পরীক্ষা দিয়ে কোনো একটা পেশি বলতে পারো, সেই পেশিটাকে আমরা যেরকম পাউরুটি স্লাইস দেখি না, স্লাইস আকারে পেশি স্তরগুলা থাকে না, সেই স্তরগুলো আসলে পরীক্ষা করা হয়। তাহলে এটা কি করে? হৃৎপেশির স্তর পরীক্ষা করে। কি করে? হৃৎপেশির স্তর পরীক্ষা করে। স্তর পরীক্ষা, আমি পরীক্ষা কথাগুলো লিখতেছি না, তুমি এটা দেখেই বুঝতে পারবে আশা করি। ওকে, তারপরে হচ্ছে আমাদের ট্রপোনিন 1। ট্রপোনিন 1 এটা হচ্ছে কি হার্ট অ্যাটাক নিশ্চিত করে। এটা কি করে? হার্ট অ্যাটাক নিশ্চিত করা হয়। ওকে, তাহলে দেখো আমাদের কোশ্চেনটা কি ছিল যে হৃৎপিণ্ডের পেশির অবস্থা জানা যায় কোন পরীক্ষার মাধ্যমে? আমরা এই পরীক্ষাগুলো দেখব। এরপর আরেকটা আছে করোনারি এনজিওগ্রাম। দেখো একটু বলে দেই, এনজিওগ্রাম যদি আসে, করোনারি এনজিওগ্রাম অর্থাৎ তোমার যে রক্তনালী আছে, মানে রক্তনালী বলতে কি, ধরো তোমার করোনারি যে ধমনীটা আছে, সেই করোনারি ধমনীতে কোনো প্রকার ব্লক আছে কিনা, সেই ব্লকটা টেস্ট করা হয় কি করোনারি এনজিওগ্রাম দিয়ে। তাহলে এনজিওগ্রাম দিয়ে কি করা হচ্ছে? করোনারি ধমনীতে কোনো প্রকার ব্লক আছে কিনা এটা টেস্ট করা হচ্ছে। সো ওভারঅল আমাদের অ্যান্সার কি হচ্ছে? এমআরআই। তো এখন এমআরআই যেহেতু আসছো, আমি এমআরআই থেকে একটু কেমিস্ট্রির কিছু জিনিস বলে দিই। তোমরা দেখবে গুণগত রসায়নে এমআরআই টপিকটা আছে। এমআরআই টপিকটা গুণগত রসায়ন আছে। এমআরআই মানে কি? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ওকে, আচ্ছা। তো এই এমআরআইটা পরীক্ষা করতে গেলে কি লাগে জানো? হাইড্রোজেন। এখানে কি থাকে? হাইড্রোজেন থাকে। এটা একটু মাথায় রেখো, এটা তুমি কেমিস্ট্রিতে এমনিতে পাবা। কেমিস্ট্রিতে এমআরআই পাবা, এনএমআর পাবা। ওকে, এনএমআর মানে কি? বিজোড় প্রোটন সংখ্যা যাদের আছে। তো আশা রাখি এই প্রশ্নের ব্যাখ্যাটা আমি তোমাদেরকে পুরোটা ইনশাল্লাহ ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার? ওকে, পরের প্রশ্নে চলো। আমাদের কি আছে এখানে? কি বলছে এখানে দেখো, কোনটি রক্তনালী সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে? জিএসটি 23-24 সেশনে কোশ্চেন। তো প্রথম অপশন দেখো হিস্টামিন। হিস্টামিন কি করে? রোগ প্রতিরোধ করে। রোগ প্রতিরোধ ক্ষমতা প্রতিরোধ করবে। আচ্ছা, সেরাটোনিন। সেরাটোনিনটাই মূলত ইম্পর্টেন্ট, বুঝছো? মানে অ্যান্সার আর কি সেরাটোনিন হবে এখানে। তো সেরাটোনিন কোত্থেকে আসে বলো? এই সেরাটোনিনটা কে আসে? কোত্থেকে আসে? এটা অণুচক্রিকা থেকে আসে। এটা কোত্থেকে আসে? অণুচক্রিকা থেকে। অণুচক্রিকা থেকে। এটা বিশাল বড় একটা কাজ। দেখো সাধারণত তোমার যদি কোনো একটা জায়গায় কেটে যায়, কেটে গেলে কি স্বাভাবিক রক্তনালী থাকলে সেখান থেকে রক্তক্ষরণটা বেশি হবে এবং এখানে রক্ত তন্ত্রণটা করতে সময় লাগবে বেশি। তো সেরাটোনিন কি করে? এই রক্তনালীটাকে ধরো এরকম স্বাভাবিক ছিল, এটাকে কি করে? সংকুচিত করে ফেলছে। তো সংকুচিত করে ফেললে কি হবে? তুমি এখানে সহজে এখানে রক্ততন্ত্রটা হয়ে যাবে, যেহেতু এখানে কি রক্তনালীর বেসটা কম বা রক্তনালীর যে স্পেসটা আছে এটা কম। তো কমে গেলে কি এখানে খুব সহজেই রক্ততন্ত্রটা হবে। এই কাজটাই মূলত করতেছে কে? সেরাটোনিন করতেছে। তাহলে সেরাটোনিন কি করে? তোমার রক্তনালী সংকোচন করে। এবং এটা সেরাটোনিনটা কোত্থেকে আসে? অণুচক্রিকা থেকে আসে। থ্রম্বোপ্লাস্টিন এটা কি? এটা হচ্ছে তোমার একটা ক্লটিং ফ্যাক্টর, বুঝছো? তারপর হ্যাপারিন। হ্যাপারিন তো আমরা জানি তোমার রক্ত জমাট প্রতিরোধ করে, রক্ত জমাটে বাধা দেয়। রক্ত জমাটে বাধা দিবে কে? এই সেরাটোনিনটা দিবে, সরি হ্যাপারিনটা দিবে। আশা রাখি এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো এবং রিলেটেড যে ইনফরমেশন গুলো ছিল সেগুলো পেয়ে গেছো। পরের প্রশ্ন চলো আমরা পরেরটাতে যাই। এইটাও দেখো 23-24 সেশনের কোশ্চেন। বেরো রিসেপ্টর কি? দেখো বেরো রিসেপ্টর কি? তুমি ধরো এটা পারো না, তুমি যদি কিছু মিনিংস জানো, ওয়ার্ড মিনিংস, তারপরেও তুমি এটা বুঝতে পারবা। বায়োলজি পড়তে গেলে আমি সবসময় বলি, যখন তোমরা থিওরিটিক্যাল চ্যাপ্টারগুলো পড়বা তখন না সময়ে সময়ে যখন যেটার মিনিংস পড়া লাগে সেটা তোমরা পড়ে ফেলবা। যেমন আমি যখন নিজে বায়োলজি ক্লাস করাই, যারা আমার ক্লাস করছে অলরেডি, থিওরিটিক্যাল ক্লাস, নট লাইক দ্যাট কোয়েশ্চন ব্যাংক সলভ ক্লাস। কোয়েশ্চন ব্যাংক সলভ ক্লাসে আমি কিছু মিনিংস দিই, বাট একটা চ্যাপ্টার যখন আমি পড়াই আমি এইভাবে পড়াই। ধরো সিল শব্দের অর্থ কি? গহ্বর। যেখানে সিল পাবা সেখানে গহ্বর, যেমন সিলুম গহ্বর, সিলেন্টারন গহ্বর, হিমোসিল গহ্বর, এইভাবে পড়াই। জেনেসিস মানে কি? কোনো কিছু তোমার একটা থেকে আরেকটা অবস্থা জেনারেট করা, যেমন কি তোমার গ্লাইকোজেনেসিস, অর্থাৎ গ্লুকোজ থেকে গ্লাইকোজেন জেনারেট করতেছো, বুঝছো? এইভাবে আমি পড়াই মূলত। তারপর পোয়েসিস মানে কি একদম জিরো থেকে তৈরি হয়, যেমন কি এরিথ্রোপোয়েসিস, আমরা এইভাবে পড়ি, বুঝছো? তো এই জিনিসগুলা একটু তোমাকে বুঝতে হবে। তাহলে এখানে দেখো বেরো শব্দের অর্থ হচ্ছে কি? আমরা জানি কি বেরোমিটার পড়ছি না? বেরোমিটার হচ্ছে কি চাপ। বেরো শব্দ মানে কি? চাপ। তারপর দেখো রিসেপ্টর। রিসেপ্টর মানে কি? রিসেপ্ট, বুঝতেছো? সংবেদী। সংবেদী অর্থাৎ কোন একটা তথ্য সংগ্রহ করতেছে।
মানে সে কালেক্ট করতেছে বুঝছো, কোন একটা তথ্য কালেক্ট করে আরেক জায়গায় প্রেরণ করতেছে, কোথায়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করতেছে। তাহলে এই ব্যারোরিসেপ্টরের কাজটা হচ্ছে কি, এটা সংবেদী স্নায়ুপ্রান্ত। এটা কি করেন? এটা কাজটা হচ্ছে তোমার কি, সাধারণত রক্তচাপ কি করে, এটা রক্তচাপকে কি কোথায় পাঠাবে? এটা তোমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে মূলত এটা পাঠায় এই ব্যারোরিসেপ্টরটা, বুঝছো? রক্তচাপটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পাঠায়, যে কখন রক্তচাপ বেশি মানে হাই প্রেসার বা কখন লো ব্লাড প্রেসার, এই জিনিসটা করে। তো ব্যারোরিসেপ্টর মূলত আমরা দুই ধরনের পাই, একটা হচ্ছে তোমার কি উচ্চচাপ ব্যারোরিসেপ্টর, আর একটা হচ্ছে কি নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। তাহলে একটা হচ্ছে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর, আর একটা হচ্ছে তোমার কি নিম্নচাপ ব্যারোরিসেপ্টর। এই নিম্নচাপ ব্যারোরিসেপ্টর থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, এটাকে আবার কি বলা হয়? আয়তনিক ব্যারোরিসেপ্টর। কি বলা হয় এটাকে? আয়তনিক ব্যারোরিসেপ্টর বলা হচ্ছে। পরে কোশ্চেন আসো, দেখো এখানে 4টা কোশ্চেন দেখি 23-24 এইখানেও আসছে একটা, দেখছো? কোন কোষ হতে হিস্টামিন ক্ষরণ হয়? তাহলে কেন বলি যে ব্যাখ্যা সহ প্রশ্ন পড়তে, ব্যাখ্যা সহ প্রশ্ন পড়তে কেন বলি? ধরো যারা 24-25 সেশনে পরীক্ষা দিছো, তোমরা যদি ভালোভাবে 23-24 সেশনের প্রশ্নগুলো সলভ করতাম, যে ধরো 23-24 সেশনে এই প্রশ্নটা আসছিল, তো তুমি কি করতা? তুমি ধরো কাজ করলে কি, যে কোন কোষ হতে হিস্টামিন ক্ষরণ হয়, এটা তুমি জানো, সেটা কি? ধরো বেসোফিল থেকে ক্ষরিত হচ্ছে, তো এইটুকু অ্যান্সার রেখে দিছো। বা তুমি যদি কি করতা, যে এই টপিকটা পুরাটা ক্লিয়ার করে ফেলতে, যে না আমার তো এখানে প্রশ্নটা আসছে কোত্থেকে, শ্বেত রক্তকণিকার প্রকার ভেদগুলো যেগুলো আছে দানাদার এবং অদানাদার, এগুলো কাজ থেকে আসছে। তো আমি বুদ্ধিমানের মতো আমি সবগুলো ডিটেলসটা আমি রিভিশন দিব। সো যদি রিভিশনটা দিতা, তাহলে দেখো তুমি কিন্তু ভাই এই প্রশ্নটা কিন্তু পারতা। যদিও এটা সহজ প্রশ্ন, আমি এক্সাম্পল দিলাম জাস্ট। এরকম অনেক প্রশ্ন থাকে, তোমরা যখন প্রশ্ন ব্যাংক সলভ করে নিজেই চেষ্টা করবা প্রশ্নগুলোর ব্যাখ্যাগুলো রিলেটেড টপিকটা রিভিশন দিতে, তাহলে কমন আসে বেশি। হুবহু প্রশ্ন তো আসলে টিচাররা সচরাচর তুলে না। বুঝাইতে পারছি তোমাদের? তো আশা করি তোমরা এটা বুঝছো। তাহলে হিস্টামিন ক্ষরণ করে কে? বেসোফিল থেকে হিস্টামিন ক্ষরণ হচ্ছে, আর বাকিগুলা কাজটা আমি তোমাদেরকে পড়িয়ে দিছি। পরের প্রশ্নে আসো, এটা কি বলছে? রক্তকণিকা রঞ্জিতকরণে ব্যবহৃত হয় কি? এটা জিএসটি 22 সেশন আসছে। তাহলে রক্তকণিকা রঞ্জিতকরণে কি ব্যবহার করা হয়? ক্রিস্টাল ভায়োলেট। এই ক্রিস্টাল ভায়োলেট কোথায় হয় জানো? এইটা আমি বুঝাচ্ছি তোমাদেরকে। এখানে দেখো মূলত কি লিশম্যান রঞ্জক হচ্ছে, বুঝছো? লিশম্যান রঞ্জক হচ্ছে। এই লিশম্যান রঞ্জক অম্লীয় মাধ্যমে একটা কালার থাকে এবং কি ক্ষারীয় মাধ্যমে একটা কালার থাকে, বুঝছো? অম্লীয় মাধ্যম যেটা থাকে সেখানে হচ্ছে তোমার কি ইউসিন থাকে। এই লিশম্যান রঞ্জক, দেখো এই লিশম্যান রঞ্জকটা আমি একটু দেখায় দিই। লিশম্যান রঞ্জক, তো এই লিশম্যান রঞ্জকে দুইটা মাধ্যম থাকে। কয়টা মাধ্যম? দুইটা মাধ্যম। একটা হচ্ছে কি অম্লীয় মাধ্যম, একটা হচ্ছে কি ক্ষারীয় মাধ্যম। তাহলে অম্লীয় মাধ্যমে থাকে কি ইউসিন, EOSIN। আর ক্ষারীয় মাধ্যমে থাকতেছে কে? ক্ষারীয় মাধ্যমে থাকতেছে কে? মিথিলিন ব্লু। কে থাকতেছে? তোমার মিথিলিন ব্লু, এটা থাকতেছে, বুঝছো? আচ্ছা, এরপর আসো ক্রিস্টাল ভায়োলেট। স্যাফ্রানিন জিনিসটা কি? স্যাফ্রানিনটা মনে রাখবা, এটা যখন আমরা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া পড়ি, ওগুলা যে রঞ্জিত করার জন্য যে কাজ করে সেটা হচ্ছে স্যাফ্রানিন। তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বেগুনি দেখা যাবে এবং মানে ক্রিস্টাল ভায়োলেট দেখা যাবে, এবং কি গ্রাম নেগেটিভের ক্ষেত্রে তোমার হচ্ছে কি লাল বর্ণ দেখা যাবে। তাহলে ওইটা আমরা অণুজীবে পড়বো। তাহলে স্যাফ্রানিন কি করে? গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভকে রঞ্জিত করে। যেখানে গ্রাম পজিটিভ হচ্ছে কি ক্রিস্টাল ভায়োলেট বা বেগুনি বর্ণ, এবং গ্রাম নেগেটিভ হচ্ছে তোমার লাল বর্ণের হয়ে থাকে। আশা করি এই প্রশ্নের উত্তরটা তোমরা ভালো করে পেয়ে গেছো এখানে 22 সেশনের প্রশ্ন। পরের প্রশ্নে আসো, আমাদের কি বলছো? হৃদযন্ত্রের রোগ নির্ণয় প্রাথমিক পরীক্ষা কোনটা? এই দেখো তোমরা গুচ্ছের পরীক্ষা দিতে গেছো, তোমরা যদি ভাই 19-20 সেশনের ইসলাম ইউনিভার্সিটির প্রশ্নটা সলভ করতা, তাহলে 23-24 সেশনে একটা প্রশ্ন পারতা না? অবশ্যই পারতা। দেখছো? তাহলে কেন বলি ভাইয়া, কেন বলে যে বিগত বছরের প্রশ্নগুলো যদি এক্সপ্লানেশন সহ কনসেপ্ট ক্লিয়ার সহ পড়তে পারো, তাহলে তুমি হুবহু কমন পাবা, মানে টপিক থেকে কমন পাবা। হুবহু তুলে দেয় না যে এই প্রশ্নটা আবার দিবে, না এরকম হয় না সচরাচর, বাট তুমি রিলেটেড টপিক থেকে পাবা। তাহলে ধরো এই টপিকটা আমরা আগেই ক্লিয়ার করে ফেলছি, তাই না? তাহলে কি আছে? হৃদযন্ত্রের রোগ নির্ণয় প্রাথমিক পরীক্ষা কোনটা? এনজিওগ্রাম। তাহলে আমরা জানি কি এনজিওগ্রাম কি করে? ব্লক নির্ণয় করে। ইসিজি আছে, লিপিড প্রোফাইল আছে, ইটিটি আছে। তাহলে দেখো প্রাথমিক রোগ নির্ণয় কোনটা এখানে? এই যে ইসিজি হবে। বুঝাইতে পারছি? আচ্ছা, পরের প্রশ্নে আসো, দেখি আমাদের কি বলছে। কাইল কি? এটা আসছে দেখো ইসলাম ইউনিভার্সিটিতে আসছে 19-20 সেশনে। যারা সেকেন্ড টাইম যাবি দিবা, বা ফার্স্ট টাইমও যারা ফার্স্ট টাইম তো আসলে 26 ব্যাচ, তোমাদের তো আর এখনো অ্যাডমিশন নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। বাট সেকেন্ড টাইম যারা যাবি দিবা, টার্গেট আছে 17-18 সেশন আসছে প্রশ্নটা। কাইল জিনিসটা কি? লসিকা, হরমোন, ম্যান্ডিবল, ফাইব্রিনোজেন। দেখো কাইল হচ্ছে কি এক ধরনের লসিকা। মনে রাখবা লসিকাতে যখন হচ্ছে কি, লসিকাতে যখন চর্বি বেসে যায়, লসিকা প্লাস চর্বি, মনে রাখবা লসিকা
প্লাস হচ্ছে কি চর্বি, এই দুইটা একত্রে মিলে হচ্ছে তোমার কি কাইল হচ্ছে, দুইটা একত্রে মিলে হচ্ছে তোমার কি কাইল। তাহলে লসিকার সাথে যখন চর্বি হয় তখন হচ্ছে কি এটা কাইল হয়, এবং এই কাইলের বর্ণটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার কি সাদা বর্ণের হয়। তাহলে এটা হচ্ছে কি লসিকা। ওকে, হরমোন ম্যান্ডিবল ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন তো আমাদের একটা প্লাজমা প্রোটিন, এটা আমাদের ব্লাড ক্লটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, আমরা এটা একটু সামনে পড়বো। লসিকা থেকে আমরা যেহেতু পেয়ে গেলাম, আমরা একটু লসিকা থেকে বেসিক কিছু ইনফরমেশন চলো জেনে নিই আমরা। লসিকা যেটাকে ইংরেজিতে আমরা কি বলতেছি, লিম্ফ বলতেছি, লিম্ফ বলতেছি, ঠিক আছে। তো লসিকা জিনিসটা কি, যখন আমাদের ধমনী থেকে কৈশিক জালিকা দিয়ে যখন রক্ত যাচ্ছে, তখন সেই রক্তরস থেকে কিছু তরল অংশ কি হয় তোমার বাইরে চলে আসে, এবং বাইরে চলে এসে টিস্যুর ফাঁকে ফাঁকে অবস্থান করে, এগুলোকে বলা হচ্ছে কি সাধারণত লসিকা রস বলা হচ্ছে। যেটা সাধারণত আমাদের যতটুকু তোমার রক্ত থাকে সেই রক্তের কত পার্সেন্ট জানো, 10% টিস্যু রস থাকে, 10% হচ্ছে টিস্যু রস চলে আসে এটা। তো এটা হচ্ছে কি আমাদের লসিকা বলা হচ্ছে। ওকে, আচ্ছা, বা ইংরেজিতে লিম্ফ বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই লসিকাতে আসলে কি থাকে, উপাদানগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ উপাদান, লসিকার উপাদানগুলো একটু ভালো করে দেখবা, এখান থেকে ভালো প্রশ্ন আসতে পারে। তো উপাদানের মধ্যে যদি বলা হয় কি ভাই আরবিসি আছে, নো আরবিসি নেই। যদি বলা হয় কি আরবিসি আছে, আরবিসি থাকবে না, মাথায় রাখবা। ডাব্লিউবিসি থাকে মূলত, ডাব্লিউবিসি। তো ডাব্লিউবিসির মধ্যে মেইনলি কে থাকে, লিম্ফোসাইট। ডাব্লিউবিসির মধ্যেও মেইনলি যদি বলা হয় কোনটা থাকতেছে, মূলত হচ্ছে কি লিম্ফোসাইটটাই এখানে বেশি পরিমাণে থাকে, কিছু কিছু মনোসাইট এখানে থাকে। এবং যেটা হচ্ছে কি প্রতি কিউবিক মিলিমিটারে 500 থেকে 75,000, কতটুকু এখানে 500 থেকে 75,000, 75,000 পর্যন্ত প্রতি কিউবিক মিলিমিটারে এখানে এই লসিকা পরিমাণটা থাকে। তারপর আসো ভাই প্লাটিলেট কি থাকে, প্লাটিলেট খুবই কম, খুবই কম থাকে, খুবই কম। যদি কখনো প্রশ্ন আসে, শোনো, যদি কখনো প্রশ্ন আসে যে তোমার ইতে ধরো লসিকাতে কি থাকে, অপশন আসলো আরবিসি, ডাব্লিউবিসি, প্লাটিলেট বা অন্য একটা অপশন চলে আসলো, তো সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে প্লাটিলেটটাকে তুমি ক্যান্সেল করতে পারো। কেন বলতেছি, মেইনলি থাকে হচ্ছে ডাব্লিউবিসি, আমি আবারও বলতেছি প্লাটিলেট খুবই সামান্য থাকে, খুবই সামান্য থাকে, সো এটাকে কাউন্ট করাও যায়, না করলেও কোনো সমস্যা আমাদের হবে না। ওকে, এরপর আসো লসিকাতে পানি কতটুকু থাকে, এটাও ইম্পর্টেন্ট আছে, পানি থাকে 94%, এবং কঠিন থাকতেছে হচ্ছে তোমার এখানে টোটাল 6% হচ্ছে কি কঠিন পদার্থ থাকে এখানে লসিকাতে। আচ্ছা, এই লসিকা তোমার তৈরির প্রক্রিয়ার নাম কি, লসিকা কি প্রক্রিয়া উৎপন্ন হচ্ছে, তাহলে লসিকাকে ইংরেজিতে কি বলতেছে, লিম্ফ বলতেছে, তাহলে এটা উৎপন্ন হওয়ার প্রক্রিয়ার নাম কি হবে, লিম্ফোজেনেসিস। তাহলে এটা উৎপন্ন কিভাবে হবে, উৎপন্নের প্রক্রিয়া, উৎপন্ন প্রক্রিয়ার নাম হচ্ছে কি লিম্ফোজেনেসিস, লিম্ফোজেনেসিস বলা হচ্ছে। কেন জেনেসিস বলতেছি আমরা, এটাকে কেন পোয়েসিস বলতেছি, জেনেসিস বলার কারণটা হচ্ছে এটা হচ্ছে কি অলরেডি রক্তরস থেকে তৈরি হচ্ছে, রক্তরস বলে একটা জিনিস বিদ্যমান ছিল, সেখান থেকে যা জেনারেট হচ্ছে, খুব একটা চেঞ্জ হচ্ছে না, এই জন্য এটাকে লিম্ফোজেনেসিস বলতেছি। আর এরিথ্রোপোয়েসিস কেন বলি, ওখানে কেন পোয়েসিস কথাটা বলি, ওটা একদম একদম জিরো থেকে তৈরি হচ্ছে, এই জন্য হচ্ছে কি ওইটাকে আমরা এরিথ্রোপোয়েসিস বলতেছি। আচ্ছা, তো লসিকা তন্ত্র বুঝছো, লসিকা তন্ত্র বুঝছো, লসিকা তন্ত্র একটু আমরা দেখি, লসিকা তন্ত্র, লসিকা তন্ত্র, এই লসিকা তন্ত্রকে বলা হয় হচ্ছে কি মানবদেহের দ্বিতীয় সংবহন তন্ত্র। এই কি বলা হচ্ছে, মানবদেহের দ্বিতীয় সংবহন তন্ত্র, মাথায় রাখবা, মানব দেহের দ্বিতীয় সংবহন তন্ত্র, মানবদেহের দ্বিতীয় সংবহন তন্ত্র বলা হচ্ছে কাকে, এই লসিকা তন্ত্রকে, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এখন এই লসিকা তন্ত্রের মধ্যে কি দেখা যায়, প্রত্যেকটা তন্ত্রতে আমরা দুইটা জিনিস পাই, প্রত্যেকটা তন্ত্রতে আমরা কি পাই, মূলত দুইটা জিনিস পাচ্ছি। তাহলে সেটা কি কি দেখো, ফার্স্টে পাবো হচ্ছে কি লসিকা নালী, এরপর পাবো হচ্ছে কি আমরা লসিকা গ্রন্থি পাবো। এগুলো মূলত আমি থিওরি ক্লাসে পড়াই, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। ফার্স্টে পাবো হচ্ছে কি আমরা লসিকা নালী পাবো। ওকে, ফার্স্টে পাবো হচ্ছে আমরা লসিকা নালী পাবো, এরপর পাবো হচ্ছে কি আমরা এখানে পাবো কি লসিকা গ্রন্থি পাবো, লসিকা গ্রন্থি পাবো, বুঝছো। তাহলে লসিকা নালীর মধ্যে আমরা মূলত দুই ধরনের নালী পাই, একটা হচ্ছে কি অন্তর্মুখী, একটা হচ্ছে অন্তর্মুখী লসিকা নালী। এই অন্তর্মুখী লসিকা নালী কি করে, সাধারণত তোমার যে টিস্যু রসটা থাকে বা লসিকাটা থাকে, এই লসিকাটাকে কোথায় নিয়ে যায়, লসিকা গ্রন্থিতে নিয়ে যাচ্ছে, বুঝছো। তাহলে বহির্মুখী থাকার একটা, এটা কি করে উল্টা কাজটা করে, জাস্ট জাস্ট উল্টা কাজটা করে, বহির্মুখী নালী। মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে কি লসিকা গ্রন্থিটা ইম্পর্টেন্ট বেশি। লসিকা গ্রন্থি টোটাল 5 ধরনের থাকে, একটা হচ্ছে কি প্লীহা, একটা হচ্ছে প্লীহা, তারপর হচ্ছে তোমার
টনসিল, তারপর থাইমাস, লিম্ফ নোড এবং লাল অস্থিমজ্জা। লাল অস্থিমজ্জা, এই হচ্ছে কি আমাদের এখানে টোটাল 5 প্রকারের লসিকা গ্রন্থি। তো এর মধ্য থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিন্তু প্লীহাটা। এর মধ্য থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি প্লীহাটা। আমি একটু মাঝে এখানে বা এই স্লাইড নিয়ে একটা নতুন, তো এখানে আমি একটু প্লীহাটাও ক্লিয়ার করে দিই। ওকে, যারা হচ্ছে এক্সপ্লেনেশন সহ জানতে চাও না তারা প্রয়োজনে 2x এ দেখতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি কি করতেছি, তোমাদেরকে একটু এক্সপ্লেনেশনটা দিয়ে দিচ্ছি যাতে করে তোমরা এখানে ক্লিয়ার হয়ে যাও। প্লীহা, আচ্ছা, প্লীহা হচ্ছে কি প্রধান বলতে পারি, প্লীহাকে আমরা প্রধান লসিকা গ্রন্থি বলতে পারি। এটা হচ্ছে কি প্রধান বা বৃহত্তম বলতে পারি লসিকা গ্রন্থির মধ্যে। এবং এই প্লীহা দেখো সাধারণত দেখো এই প্লীহার ওজনটা কতটুকু থাকে, 170 গ্রাম পর্যন্ত ওজন থাকে। এটা কি করে, এটাকে রক্তের রিজার্ভার বলা হয়। এটাকে রক্তের রিজার্ভার বলা হচ্ছে। কেন বলা হচ্ছে রক্তের রিজার্ভার, কারণ এটা হচ্ছে তোমার কি প্রায় 300 ml রক্ত হচ্ছে কি তোমার এখানে রাখে। কত, প্রায় 300 ml রক্ত এটা কি করে রিজার্ভ করে রাখতে পারে। এটাকে আবার কি বলা হয়, আরবিসি এর কবরস্থান বা লোহিত রক্তকণিকার কবরস্থান, আরবিসি এর কবরস্থান। আবার কিছু কিছু ক্ষেত্রে এটা কি করে তোমার লোহিত রক্তকণিকা তৈরিও করতেছে কিন্তু, বুঝছো। এবং এটাকে বলা হচ্ছে কি রক্তের প্রধান ছাঁকনি বলা হয়, রক্তের প্রধান ছাঁকনি বলা হচ্ছে। তো আমার মনে হয় যে তোমরা এখান থেকে প্রশ্ন আসলে আশা করি মিস হবে না ইনশাআল্লাহ তোমাদের, বুঝছো। আচ্ছা, তারপর আসো কি টনসিল। 2 নাম্বার হচ্ছে তোমার কি টনসিল। এই দুইটা জানলেই মূলত তোমাদের হয়ে যাবে আশা করি। সো টনসিল থেকে মনে রাখবা, টনসিল থেকে মনে রাখবা হচ্ছে কি টনসিল হচ্ছে 3 ধরনের। কয় ধরনের, 3 ধরনের টনসিল পাই আমরা, 3 ধরনের। তাহলে কি কি, এক নাম্বার হচ্ছে কি প্যালাটাইন। প্যালাটাইন, এই প্যালাটাইন হচ্ছে কি প্রধান টনসিল, মনে রাখবা প্যালাটাইনে পো আছে না, এটা হচ্ছে কি প্রধান টনসিল। যদি বলে কি কোনটা প্রধান টনসিল, প্যালাটাইন। তারপর হচ্ছে কি অ্যাডিনয়েড এবং তাহলে ফার্স্টে আছে কি প্যালাটাইন, অ্যাডিনয়েড এবং লাস্ট হচ্ছে তোমার কি ফ্যারেঞ্জিয়াল। ফ্যারেঞ্জিয়াল, সরি অ্যাডিনয়েড লিঙ্গুয়াল, লিঙ্গুয়াল দুঃখিত। তো অ্যাডিনয়েডকে আবার ফ্যারেঞ্জিয়াল বলা হয়, আর একটা হচ্ছে কি লিঙ্গুয়াল। ঠিক আছে, এই 3 প্রকার পাওয়া যায়। এখন যদি কোথাও বলা হয় যে টনসিলের প্রদাহ, টনসিলে যদি প্রদাহ হয় তাহলে সেটাকে কি বলে টনসিলাইটিস। আইটিস মানে কি প্রদাহ, আইটিস মানে প্রদাহ, টনসিলাইটিস, টনসিলের প্রদাহকে টনসিলাইটিস বলা হয়। এবং এই টনসিলাইটিস হলে যে অপারেশনটা করা হয় সেজন্য তোমার যেটা থাকে সেটা কি টনসিলেক্টমি, টনসিলেক্টমি। ওকে, এই দুইটাকে তুমি যদি ডিটেইলসে জানতে পারো তাহলে ইনশাআল্লাহ লসিকা নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না। সো আমাদের ওই প্রশ্ন ইনশাআল্লাহ আশা করি লসিকা থেকে তোমার প্রশ্ন আসলে তোমার এগুলোর মধ্যেই তোমরা দেখবে চলে আসছে, বুঝছো। পরের স্লাইডে আমরা যাই, দেখো নেক্সট স্লাইডে কি আছে, রক্ততঞ্চনে 5 নং ফ্যাক্টরটি কি। সো আমরা সাধারণত দেখো রক্ততঞ্চনে যে ফ্যাক্টরগুলো পড়ি সেগুলো হচ্ছে কি, আমরা সাধারণত যে নরমাল ফ্যাক্টর যেগুলো থাকে, যে 4টা প্রধান ফ্যাক্টর আছে, এই 4টা প্রধান ফ্যাক্টরকে কি মূলত আমরা পড়ি। বাট এর বাইরেও কিন্তু এখানে 18-19 সেশনে দেখো কোশ্চেন আসছে, প্রোথ্রম্বিন, ক্যালসিয়াম আয়ন, প্রো এক্সিলারিন, তারপর কি প্রো কনভার্টিন। তো এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব দেখো। সো আমরা একটু রক্ততঞ্চনের ফ্যাক্টরগুলো দেখো, আমি একটা ট্রিক্স দিব, একটু কয়েকবার দেখলে তোমার ট্রিক্সটা মনে থাকবে ইনশাআল্লাহ, একটু কয়েকবার দেখলে মনে থাকবে ট্রিক্সটা। দেখো তাহলে আমরা রক্ত তঞ্চনে যাচ্ছে। আচ্ছা, সো যেহেতু রক্ত তঞ্চনে যাচ্ছে আমরা একটু আগে ফ্যাক্টরগুলো দেখি, এরপরে ডিটেইলস আমরা জানতেছি। বা এটাকে কি বলা হয়, রক্ত তঞ্চনকে বলা হচ্ছে ব্লাড ক্লটিং। এখানে টোটাল ফ্যাক্টর কয়টি, 13টি ফ্যাক্টর থাকবে। টোটাল ফ্যাক্টর হচ্ছে তোমার 13টি। দেখো তাহলে আমরা এই যে 13টি ফ্যাক্টর আছে, আমরা মূলত কি 4টা ফ্যাক্টর যেগুলো আছে এগুলোকে আমরা ভালো করে মনে রাখতে পারি। বাট যদি আমাদেরকে বলা হয় যে 13টি ফ্যাক্টর বলো, আমরা কিন্তু এগুলো পারি না। বাট আমি তোমাদেরকে ট্রিক্স দিচ্ছি, ট্রিক্সটা তুমি হয়তো বা কয়েকবার একটু রিভিশন দিলে তোমার মাথার মধ্যেও সেট হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো ট্রিক্সটা হচ্ছে মনে রাখবা, আমরা প্রথম যে 4টা ফ্যাক্টর যেটা ট্রিক্স দিয়ে মনে রাখি, একটা কমন ট্রিক্স, সেটা হচ্ছে কি ফুল পরে টুপ করে। ওকে, এই 4টা গেল। তারপর হচ্ছে কি মনে রাখবা প্রো এক, কি মনে রাখবো আমরা প্রো এক, ঠিক আছে, প্রো এক প্রো এনটি, প্রো এক প্রো এনটি, প্রো এনটি। তাহলে আমরা কি মনে রাখবো, ফুল পরে টুপ করে প্রো এক প্রো এনটি, বুঝছো, ফুল পরে টুপ করে প্রো এক প্রো এনটি। ওকে, তারপর হচ্ছে কি ক্রিসমাস টাই, কি মনে রাখবো আমরা ক্রিসমাস স্টার্ট,
ক্রিস্টমাস স্টার্ট, প্লাজমা হাঁপায়, প্লাজমা হাঁপায়। আচ্ছা, মনে হচ্ছে কঠিন, দেখো কিভাবে মিলাবা। ফুল পরে টুপ করে প্রো এক প্রো এন্টি, ফুল পরে টুপ করে প্রো এক প্রো এন্টি, ক্রিসমাস স্টার্ট, প্লাজমা হাঁপায়, ক্রিসমাস স্টার্ট, প্লাজমা হাঁপায়। আমরা তো জানি তোমার বড়দিন বা ক্রিসমাস, ঠিক আছে, তো ওখান থেকে মনে হবে ক্রিসমাস স্টার্ট হয়েছে, প্লাজমা হাঁপায় গেছে, ক্রিসমাস স্টার্ট হয়েছে, প্লাজমা হাঁপায় গেছে। দেখো তাহলে ফুলের এফ থেকে আমরা কি বলতে পারি, ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন, এটা হচ্ছে এক নাম্বারটা। তারপর প থেকে হচ্ছে প্রোথ্রম্বিন, ওকে। আচ্ছা, তারপর ট থেকে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন, তারপর ক থেকে হচ্ছে কি আমরা ক্যালসিয়াম 2+ আয়নকে ধরতে পারি। ক থেকে আমরা কি ধরলাম, ক্যালসিয়াম 2+ কে ধরলাম, ওকে। তারপর দেখো প্রো, প্রো থেকে হচ্ছে কি, এখন প্রো দিয়ে কি মনে রাখবা, প্রো এক, এক থেকে হচ্ছে কি এক্সেলারিন, তাহলে প্রো থেকে হচ্ছে কি প্রো এক্সেলারিন, জাস্ট মনে রাখবা। তাহলে প্রো এক মানে হচ্ছে তোমার কি প্রো এক্সেলারিন, প্রো এক্সেলারিন। সিমিলারলি শুধু এক থেকে মনে রাখবা হচ্ছে কি এক্সেলারিন, এক্সেলারিন, ঠিক আছে। এই প্রো থেকে মনে রাখবা কি প্রো কনভার্টিন, প্রো কনভার্টিন। এন্টি থেকে অ্যান্টি হিমোফিলিক, অ্যান্টি হিমোফিলিক, এটা আমরা এমনিতে জানি। 8 নম্বর ফ্যাক্টর যে কি অ্যান্টি হিমোফিলিক, এটা আমরা এমনিতেই জানি, কারণ আমরা এটা হিমোফিলিয়াতে পড়ি, হিমোফিলিয়া এ হয় এটা দিয়ে, অ্যান্টি হিমোফিলিক। তারপর ক্রিসমাস দিয়ে কি আমরা জানি কি ক্রিসমাস ডিজিজ ফ্যাক্টর, কি বলবো আমরা ক্রিসমাস ডিজিজ ফ্যাক্টর, এটা কি হিমোফিলিয়া বি হয় এটা দিয়ে, ক্রিসমাস ডিজিজ ফ্যাক্টর, ডিজিজ। তারপর স্টার্ট থেকে মনে রাখবো জাস্ট স্টুয়ার্ট, স্টার্ট থেকে স্টুয়ার্ট। এরপর প্লাজমা থেকে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন, প্লাজমা থেকে মনে রাখবা কি প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন, ওকে। হাতে হচ্ছে তোমার কি হ্যাগম্যান, হ্যাগম্যান, এন্ড এই ফাই থেকে হচ্ছে কি জাস্ট মনে রাখবা কি ফাইব্রিন, মনে রাখলে হবে, ঠিক আছে। তাহলে আমাদের ট্রিক্সটা কি ছিল, ফুল পরে টুপ করে প্রো এক প্রো এন্টি, ফুল পরে টুপ করে প্রো এক প্রো এন্টি, ক্রিসমাস স্টার্ট, প্লাজমা হাঁপায়, ক্রিসমাস স্টার্ট, প্লাজমা হাঁপায়। ফুলের ফ থেকে হচ্ছে কি তাহলে ফাইব্রিনোজেন, তারপর হচ্ছে তোমার প্রোথ্রম্বিন, থ্রম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম 2+ আয়ন, প্রো এক্সিলারিন, এক্সিলারিন। তারপর আমাদের হচ্ছে কি প্রো কনভার্টিন এন্ড হচ্ছে তোমার অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, ক্রিসমাস ডিজিজ ফ্যাক্টর, স্টুয়ার্ট ফ্যাক্টর, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন, হ্যাগম্যান ফ্যাক্টর এবং হচ্ছে তোমার কি ফাইব্রিন ফ্যাক্টর। তাহলে দেখো হিসাব করো, চারটা, এর হচ্ছে কি 5 নাম্বার, 5 নাম্বার চাইছিল না প্রো এক্সিলারিন, তাহলে আমাদের 5 নাম্বার ফ্যাক্টরের নাম কি হচ্ছে প্রো এক্সিলারিন। একটু কষ্ট করবা, জাস্ট কয়েকবার দেখলে তুমি দেখবে এটা পারবা, এমনিতে পারবা এটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কই ছিলাম, রক্ত তঞ্চনে ছিলাম। তাহলে রক্ত তঞ্চন সময় কতটুকু মনে রাখবা, রক্ত ক্ষরণ কালটা একটু বলে দিই, রক্ত ক্ষরণ যদি আসে, রক্ত ক্ষরণ কাল, রক্ত ক্ষরণ কাল হচ্ছে কতটুকু 1 থেকে 4 মিনিট, সময়টা ইম্পর্টেন্ট আছে। আর হচ্ছে কি রক্ত তঞ্চন কাল, রক্ত তঞ্চন কাল কতটুকু 4 থেকে 8 মিনিট সময় লাগে রক্ত তঞ্চন হইতে, ঠিক আছে। তো আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। পরবর্তীতে আসো দেখি আমাদের নেক্সটে কি আছে। আমাদের ফাইব্রিনোজেন থাকে না, এটা ইসলাম ইউনিভার্সিটি 16-17 সেশন হচ্ছে। ফাইব্রিনোজেন থাকে না কোথায়, রক্তের সিরামে, রক্তের প্লাজমায়, রক্তের সিরাম ও রক্তের প্লাজমা কোনোটাই নেই। তাহলে আমরা মনে রাখবো রক্তের সিরামে ফাইব্রিনোজেন থাকে না। কেন, দেখো সিরাম জিনিসটা আসলে কি, দেখো সিরাম, সিরাম হচ্ছে সাধারণত দেখো রক্ত তঞ্চন হওয়ার পরে, রক্ত জমাট বাঁধার পরে যে তরল বের হয়ে আসে, তাহলে মনে রাখবো কি এটা রক্ত তঞ্চনের পর তরল যেটা বের হয়ে আসে, দেখবা আমাদের কোনো জায়গায় কেটে যায়, রক্ত তঞ্চন হওয়ার পর একটা হলুদ বর্ণের তরল এখানে পাই, বুঝছো, এটা মূলত কি রক্ত রসটায় আসে, তো এটাকে বলতেছে কি সিরাম। তাহলে মনে রাখতে হবে এই সিরামের মধ্যে কোনো প্রকার রক্তকণিকা নেই, একটু মাথায় রাখবা কোনো প্রকার রক্তকণিকা এখানে নেই, এখানে কোনো প্রকার ধরো যে ক্লটিং ফ্যাক্টর নেই, কি নেই, কোনো প্রকার ক্লটিং ফ্যাক্টর নেই, কোনো প্রকার ক্লটিং ফ্যাক্টর এটাতে থাকবে না, কিচ্ছু থাকবে না, জাস্ট শুধু তরলটা থাকবে। তাহলে আমরা বলতে পারি কি সিরামের মধ্যে থাকে না, ওকে। আচ্ছা, তারপর আসো নেক্সট প্রশ্ন কি বলছে, এরিথ্রোসাইটস এর স্বল্প আয়ুর কারণটা কি। দেখো এরিথ্রোসাইটস এর স্বল্প আয়ুর কারণটা কি, লোহিত রক্তকণিকায় কেন স্বল্প আয়ু হয়, মাইটোকন্ড্রিয়া না থাকা, নিউক্লিয়াস না থাকা, হিমোগ্লোবিন না থাকা, রঞ্জক দ্রব্য না থাকা,
সো বেসিক্যালি হচ্ছে কি, এখানে দেখো এরিথ্রোসাইটে আমরা কি জানি, স্তন্যপায়ী লোহিত রক্তকণিকায় কি থাকে না, কোনো প্রকার নিউক্লিয়াস থাকে না, এটাই মূলত কারণটা। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, ধরো নিউক্লিয়াস যদি না থাকে তাহলে কোনো প্রকার ডিএনএ থাকবে না, তার মানে কি এখানে কোনো প্রকার কোষ বিভাজন হয় না। সো প্রথম কথা হচ্ছে কি, লোহিত রক্তকণিকায় কোনো প্রকার কোষ বিভাজিত হচ্ছে না, দ্যাটস ওয়াই কি এটা স্বল্প আয়ু হচ্ছে, কোষ যেহেতু বিভাজিত হচ্ছে না তার মানে স্বল্প আয়ু হচ্ছে। 2 নাম্বার, এই যে ধরো রক্ত নালী দিয়ে যখন রক্তকণিকাগুলো যাচ্ছে, এতে কি তোমার মাঝে মাঝে হয় কি রক্তকণিকাগুলোর একটু ক্ষয় হয়ে যায়, এই ক্ষয়টা পূরণ করতে পারে না, কেন পারে না, কারণ এখানে কোষ বিভাজন নাই। সো এইসব কারণে মূলত তোমার লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল স্বল্প হয়। কতদিন আমরা জানি হচ্ছে কি, আয়ুর কারণ আয়ুটা কতদিন, 120 দিন। চলো আমরা একটু এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা নিয়ে একটু ধারণা নিই। আমরা মনে রাখবো কি আরবিসি বা লোহিত রক্তকণিকা, এটা সম্পর্কে একটু আমরা ডিটেলসে জানার চেষ্টা করি। তো এটাকে সিকোয়েন্সটা কি দেখো, সিকোয়েন্সটা হচ্ছে এটাকে আর কি কি নামে ডাকা হয়, এটা হচ্ছে কি এরিথ্রোসাইট বা লাল রক্তকোষ বা লোহিত রক্তকণিকা, যেটা ইচ্ছা আমরা বলতে পারি। এটার বর্ণ যদি বলি, এটা বর্ণ কি হচ্ছে, লাল বর্ণের হচ্ছে। ওকে, এইটার আকৃতি কি হচ্ছে, আমরা সিকোয়েন্স এভাবে মনে রাখবো, এটার আকৃতি হচ্ছে তোমার অবতল, মানে কি দ্বি অবতল, অথবা কি হইতে পারে, এটা গোলাকার হইতে পারে, দুইটা যে কোনো একটা এটার আকৃতি হইতে পারে। এটার কোনো প্রকার কি নেই, নিউক্লিয়াসের ক্ষেত্রে যদি জিজ্ঞেস করা হয়, মনে রাখবা যদি কখনো নিউক্লিয়াস জিজ্ঞেস করে তাহলে কি স্তন্যপায়ীর আরবিসিতে কোনো নিউক্লিয়াস নেই, তাহলে মনে রাখবো আমরা স্তন্যপায়ীর আরবিসিতে নিউক্লিয়াস নেই, নেই দিলি হবে। এখানে আরেকটা কথা বলে দিই, সাধারণত স্তন্যপায়ীর আরবিসিতে যখন ভ্রূণাবস্থায় থাকে, ভ্রূণাবস্থায় যখন 3 সপ্তাহ বয়স থাকে, সেই 3 সপ্তাহ বয়স পর্যন্ত এখানে নিউক্লিয়াস পাওয়া যায়, তবে এর পরবর্তীতে এখানে কোনো প্রকার নিউক্লিয়াস পাওয়া যায় না। এটা হচ্ছে কি, এটা গেল। তো নিউক্লিয়াসের পরে আমরা মনে রাখবো হচ্ছে কি, এটা উৎপত্তি। উৎপত্তি কোথায়, ভ্রূণাবস্থায় এটা মূলত কি যকৃত তৈরি হচ্ছে, কোথায়, যখন ভ্রূণাবস্থায় থাকে তখন এটা যকৃতে তৈরি হচ্ছে মূলত। যখন পূর্ণাঙ্গ অবস্থা হয়েছে, পূর্ণাঙ্গ প্রাণীতে, তো পূর্ণাঙ্গ প্রাণীতে মনে রাখবো এটা হচ্ছে কোথায় উৎপন্ন হচ্ছে, তোমার স্টেম সেলে, লাল অস্থিমজ্জার কোথায়, স্টেম কোষে পরিণত হচ্ছে, উৎপন্ন হচ্ছে। তাহলে উৎপন্নের যে প্রক্রিয়াটা আছে, সেই প্রক্রিয়াটার নাম কি হবে, তাহলে আমরা কাকে তৈরি করতেছি, এরিথ্রোসাইটকে তৈরি করতেছি, তাহলে এটা উৎপন্নের প্রক্রিয়ার নাম কি হবে, এরিথ্রোপোয়েসিস হবে। প্রক্রিয়ার নাম হচ্ছে এরিথ্রোপোয়েসিস। এবং এই এরিথ্রোপোয়েসিস প্রক্রিয়ার ক্ষেত্রে একটা হরমোন থাকে, সেই হরমোনটার নাম হচ্ছে কি এরিথ্রোপোয়েটিন, এবং সেই এরিথ্রোপোয়েটিন হরমোনটা বৃক্কে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়, বৃক্কে পাওয়া যায়। তাহলে আমাদের উৎপন্ন গেল। এরপর আসো আমরা যদি এটা সংখ্যার দিকে যাই, কোথায় যাব আমরা এখন, এটা সংখ্যার দিকে যদি একটু যাই, তাহলে দেখো আমরা যদি এটা সংখ্যা দেখি যে কি পরিমাণে সংখ্যা থাকে, এই সংখ্যাটা গুরুত্বপূর্ণ আছে, এটা ভালো গুরুত্বপূর্ণ। তাহলে সংখ্যা থেকে তোমরা জাস্ট হচ্ছে এখানে যে তোমার কিছু সংখ্যা লিখবে, ধরো ফার্স্টে লিখবো হচ্ছে কি 90, তারপর লিখবো হচ্ছে 80, তারপর 70, তারপর 60, তারপর 55, এরপর হচ্ছে কি 50, এরপর হচ্ছে কি 45। ওকে, তাহলে মনে রাখবা সাধারণত ভ্রূণাবস্থায় এগুলো সব হচ্ছে কি লাখে হবে, লাখ প্রতি কিউবিক মিলিমিটারে। ভ্রূণাবস্থায় 80 থেকে 90 লাখ হচ্ছে, এটা কখন, যখন ভ্রূণ ছিল, তাহলে ভ্রূণাবস্থায় সব থেকে বেশি। শিশু দেহে 60 থেকে 70 লাখ। ওকে, পুরুষের ক্ষেত্রে 50 থেকে 55 লাখ, আর 45 থেকে 50 হচ্ছে বা 49 হচ্ছে কি স্ত্রী দেহের ক্ষেত্রে। এটা কখন বেশি হচ্ছে, যখন তোমার ব্যায়াম এবং কি গর্ভাবস্থায় থাকে, কেউ যখন ব্যায়াম করে বা একজন মহিলা যখন গর্ভাবস্থায় থাকে তখন এটা বেশি হয়। তাহলে আমরা মনে রাখবো হচ্ছে কি, এটা ব্যায়াম ও গর্ভাবস্থায় এটা বেশি থাকে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি এই জিনিসগুলো জানলাম। তাহলে এটা কি স্বাভাবিক সংখ্যা। যদি কোনোভাবে সংখ্যাটা অস্বাভাবিক হয়ে যায় তাহলে কি হবে, তাহলে অস্বাভাবিকতা একটা গুরুত্বপূর্ণ টপিক, প্রত্যেকটা রক্তকণিকার ক্ষেত্রে পাই আমরা অস্বাভাবিকতা জিনিসটা, তাই না? তাহলে চলো আমরা একটু অস্বাভাবিকতা জিনিসটা একটু দেখি কি আছে আসলে এখানে। তো অস্বাভাবিকতার ক্ষেত্রে মনে রাখবা, যদি 65 লাখের বেশি হয়, কত থেকে বেশি হয়, যদি তোমার 65 লাখের বেশি হয় সেক্ষেত্রে তাকে বলবো কি পলিসাইথেমিয়া। পলি মানে কি বেশি, তাহলে আমরা সেখান থেকে মনে রাখতে পারি পলিসাইথেমিয়া মানে হচ্ছে 65 লাখ প্লাস, তখন এটাকে বলবো পলিসাইথেমিয়া। যখন তোমার এটা হচ্ছে কি 50 লাখের চেয়ে 25% কম, তখন এটাকে আমরা বলি কি অ্যানিমিয়া। কি বলতেছি আমরা এটাকে, অ্যানিমিয়া বলতেছি বা রক্তাল্পতা বলতেছি। তাহলে এটা কত, তোমার 50 লাখের 25%।
কম, ঠিক আছে। আচ্ছা, আর আয়ুষ্কাল কতদিন? 120 দিন থাকে আয়ুষ্কালটা এটা। তো এই মোটামুটি ছিল। এবং এটার কাজটা কি মূলত, এটা কাজগুলো একটু আমরা দেখে ফেলি তাহলে আমাদের শেষ একবারে। কাজ যদি আমরা দেখি তাহলে এটা কি কাজ করবে, মূলত হচ্ছে কি এটা অক্সিজেন পরিবহন করে। তাহলে অক্সিজেন কার সাথে পরিবহন করে? এই অক্সিজেনটা হচ্ছে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়। কার সাথে? দেখো, এই অক্সিজেন প্লাস হচ্ছে কি হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। এই প্রক্রিয়া হচ্ছে তোমার কি মূলত এইটা পরিবাহিত হচ্ছে। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে কি এটা ব্লাড গ্রুপ শনাক্তকরণে কাজ করে, ব্লাড গ্রুপ নির্ধারণ করে। 3 নম্বরে মনে রাখবো হচ্ছে এটা তোমার বাফারের মাধ্যমে রক্তের পিএইচ রক্ষা করে বা অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে। বাফারের মাধ্যমে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে। সো যদি এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে, দেখো প্রশ্ন যদি আসে যে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে কে, শুধু আসছে যে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে কে, উত্তর হচ্ছে রক্তরস। যদি প্রশ্ন আসে বাফারের মাধ্যমে অম্লক্ষারের ভারসাম্য রক্ষা করে কে, তখন হচ্ছে লোহিত রক্তকণিকা। সো আশা করি তোমাদেরকে এটাই বুঝাইতে পারছি। এছাড়াও ধরো শ্বেত রক্তকণিকা আছে, তো শ্বেত রক্তকণিকাও তোমাকে আমি এভাবে বলতে পারবো এবং এভাবে তুমি ধরো সামনে একটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে দেখাই দিলাম। সো আমাদের কোয়েশ্চেনটা কি ছিল, আমাদের কোয়েশ্চেন অ্যান্সার আমরা পেয়ে গেছি আগেই। এখন চলো আমাদের পরবর্তী কোয়েশ্চেনে চলে যায়। দেখো সেম কোয়েশ্চেন, দেখো এটা কোথায় আসছে, ইসলাম ইউনিভার্সিটি 13-14 সেশন আসছে, রাজশাহী ইউনিভার্সিটি 11-12 আসছে, মেডিকেলে 97-98 সেশন আসছে। তো প্রশ্নটা কি বলছে, নিউক্লিয়াস বিশিষ্ট লোহিত রক্তকণিকা কোন প্রাণীতে থাকে? তো আমরা জানি কি স্তন্যপায়ী লোহিত রক্তকণিকায় সাধারণত নিউক্লিয়াস থাকে না, স্তন্যপায়ী লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। সো এখানে দেখো স্তন্যপায়ী কে আছে? মানুষ স্তন্যপায়ী। গিনিপিগ কি? একটা স্তন্যপায়ী প্রাণী। তার মানে কি গিনিপিগে থাকবে? থাকবে না। গিনিপিগ হচ্ছে একটা স্তন্যপায়ী প্রাণী, মানুষ হচ্ছে কি একটা স্তন্যপায়ী প্রাণী। তো এটা, তারপর আসো আমরা যদি বলি যে এরপরে কি আরশোলা, এটা তো তোমার আর্থ্রোপড, এটা তো এমনি থাকে না, এটাতে এমনিতেই থাকে না। তাহলে আমাদের বাকি আছে কি ব্যাঙ, ব্যাঙের মধ্যে থাকবে, ঠিক আছে। তো এই প্রশ্নটা আমরা কিভাবে পালাম, আমরা হয়তোবা কোথাও পড়ি নাই যে ব্যাঙের মধ্যে লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস থাকে, বাট আমরা এটা অ্যান্সারটা করতে পারলাম বাকি 3টে অপশনকে বাদ দিয়ে। তো তোমাদের পরীক্ষাতেও কিন্তু এরকম প্রশ্ন অনেক থাকবে যে তুমি হয়তোবা সঠিক উত্তরটা জানো না, বাট 3টে অপশনকে তুমি বাদ দিতে পারো। সো ওই বাদ দিয়ে দিয়ে তুমি কিন্তু অনেক প্রশ্নের উত্তর করতে পারবা। সো এগুলো আসলে কখন পারবা, এগুলো তখনই পারবা যখন তুমি এগুলো আগে থেকে প্র্যাকটিস করতে পারবা। হঠাৎ করে পরীক্ষায় বসলাম, গিয়ে ধরো যে আমি 3টে অপশনকে বাদ দিলাম না, এগুলো তুমি যখন বাসায় প্র্যাকটিস করবা, অনলাইন এক্সাম দিবা বা অফলাইন এক্সাম দিবা বা আমাদের প্রিন্টেড মডেল টেস্ট দিবা, যেটাই দেও না কেন, সেই ক্ষেত্রে যদি সিরিয়াসলি এক্সামগুলো দাও তখন অনেক কোয়েশ্চেন পাবা টুকটাক যেগুলো হচ্ছে তুমি উত্তর পারো না, ভাই উত্তর কি আমি জানি না, বাট 3টে অপশনকে আমি বাদ দিতে পারি, সেম একটা কোয়েশ্চেন সামনেও আছে, তো বাদ দিয়ে কিন্তু আমি এগুলাকে কি করতে পারবো, আমি সঠিক উত্তর পেয়ে যাবো। সেই ট্রিক্স গুলো কিন্তু খাটাইতে হয় মাঝে মাঝে, বুঝছো? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে চলো। পরের কোয়েশ্চেনে কি বলছে, মেরুদণ্ডী প্রাণীর হিমোগ্লোবিন থাকে। দেখো হিমোগ্লোবিন কই থাকে ভাই বলো? লোহিত রক্তকণিকায় থাকতেছে, হিমোগ্লোবিন থাকতেছে লোহিত রক্তকণিকায়, মনে থাকবে। আচ্ছা, এটা আসছে ইসলাম ইউনিভার্সিটি 12-13 সেশনে। ওকে, সহজ জিনিস এটা। হিমোগ্লোবিনের ডিটেলস আমরা সামনে দেখবো। দেখো ডাক্তার রোগীর নারী দেখার সময়, দেখো না বাংলা সিনেমায় যে রোগীর নারী যখন দেখে ডাক্তার কি করে এভাবে ধরে রাখে, তাই না? বলছে কি ডাক্তার রোগীর নারী দেখার সময় প্রকৃতপক্ষে কি দেখেন? বেগম রুকিয়াতে 17-18 সেশন আছে। বেগম রুকিয়ার কোশ্চেন কিন্তু একটু ট্রিকি হয়, ইসলাম ইউনিভার্সিটি মোটামুটি ট্রিকি প্রশ্ন হয়। শিরার স্পন্দন, ধমনী স্পন্দন, স্নায়ুর গতি, হৃৎপিণ্ডের স্পন্দন। নো, হৃৎপিণ্ডের স্পন্দন দেখে না, দেখা হচ্ছে তোমার কি ধমনীর স্পন্দন দেখে। কেন কি দেখে? ধমনীর স্পন্দন দেখতেছে। আচ্ছা আচ্ছা, কি বলছে যে কোন খনিজটি রক্তের উপাদান নয়? বলছিলাম না বেগম রুকিয়ার প্রশ্ন একটু ট্রিকি হয়, এটা 12-13 সেশন আসছে। আচ্ছা দেখো, তো এগুলো হচ্ছে কি মূলত রক্তের অজৈব উপাদানগুলা, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রায় প্রত্যেকটাই হবে, শুধুমাত্র এখানে হবে কি PO4 2 প্লাজমা, এটা হবে কি PO4 তোমার, একটা মিনিট, এটা হবে মূলত তোমার PO4 তোমার 3 মাইনাস হবে, বুঝছো? তাহলে ভুল হচ্ছে এটা ভুল। সো আমাদের কি আসছে, রক্ত জিনিসটা আসছে। চলো আমরা একটু রক্তের বেসিক জিনিসটা একটু আমরা জানার চেষ্টা করি, রক্তের একদম বেসিক জিনিসগুলো জানবো। তো একটু সময় দাও, আমি রক্তের বেসিক থেকে, যেহেতু তোমাদের ভালো কোয়েশ্চেন আসে, আমি একটু রক্তের বেসিকটা তোমাদেরকে দিচ্ছি। তো ফার্স্টে মনে রাখতে হবে কি রক্ত জিনিসটা কি একটা তরল যোজক কলা। তাহলে 1 নম্বর মনে রাখতে হবে এটা একটা তরল যোজক কলা, তরল যোজক কলা। রক্ত হচ্ছে কি একটা তরল যোজক কলা। রক্তের বর্ণ কি হচ্ছে আমরা জানি হচ্ছে কি রক্তের বর্ণ হচ্ছে তোমার লাল বর্ণ হচ্ছে। একজন সুস্থ মানব দেহে পরিমাণ কতটুকু থাকে? এটা রক্তের
পরিমাণ থাকে হচ্ছে কতটুকু 5 থেকে 6 লিটার থাকে, যা দেহের কত পার্সেন্ট 8%, যা দেহের কত পার্সেন্ট 8% পরিমাণ এখানে হইতে পারে। তারপর আসো 4 নম্বর, রক্তের পিএইচ কত হবে 7.35 থেকে 7.45, এবং এভারেজে বললে 7.4, এটা থেকেও কোশ্চেন আসছে সামনে দেখবা। তারপর আসো রক্তের টেম্পারেচার, টেম্পারেচার কতটুকু 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। মনে রাখবা রক্তের টেম্পারেচারের জন্যই কিন্তু মানুষ হচ্ছে কি একটা এন্ডোথার্মিক প্রাণী। এন্ডোথার্মিক বলতে কি বোঝায়, এটা আমরা প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস চ্যাপ্টারে ভালো করে পড়বো। এন্ডোথার্মিক মানে হচ্ছে পরিবেশের তাপমাত্রার সাথে যদি প্রাণীর তাপমাত্রার কোনো আপস এন্ড ডাউন না হয় বা পরিবর্তন না হয়, সেটাকে বলে এন্ডোথার্মিক প্রাণী। এবং মানুষের টেম্পারেচারটা কিন্তু রক্তের 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমাদের আলটিমেটলি দেহের তাপমাত্রা হয়। তারপর আসো এটা যদি আমরা কি বলি আপেক্ষিক গুরুত্ব, অর্থাৎ পানি অপেক্ষা কতটুকু ঘন, এটা আপেক্ষিক গুরুত্ব, এটা কতটুকু 1.065, এটা হচ্ছে কি আপেক্ষিক গুরুত্ব হবে। ওকে, আচ্ছা, সো মোটামুটি আমরা হচ্ছে কি বেসিক যে জিনিসটা ছিল সেটা আমরা জেনে গেছি। এখন চলো আমরা একটা চার্ট দেখি। সো আমরা যদি এখানে চার্টটা দেখি, সেটা হচ্ছে দেখো রক্তকে আমরা একটু, চার্ট আছে না একটা রক্তের, এই চার্টটা একটু দেখি, একদম শর্ট মাধ্যমে দেখে ফেলি আমরা রক্ত। সো রক্তকে আমরা মূলত দুইটা জিনিস পাবো, কয়টা জিনিস পাবো, দুইটা জিনিস পাবো, কয়টা জিনিস, দুইটা জিনিস। দেখো একটা পাবো হচ্ছে কি আমরা রক্ত রস বা প্লাজমা, আর একটা পাবো হচ্ছে কি আমরা রক্ত কণিকা। একটা পাবো রক্ত রস, আর একটা পাবো হচ্ছে কি আমরা রক্ত কণিকা। দেখো সো এখানে আমরা পাবো হচ্ছে প্রথমত রক্ত রস, বা আমরা সংক্ষেপে ইংলিশে বলতে পারি এটাকে প্লাজমা বলতে পারি। আর এদিকটা পাবো হচ্ছে কি আমরা রক্ত কণিকা বা ব্লাড কর্পাসল, রক্ত কণিকা। ঠিক আছে, আচ্ছা। সো দেখো এখন এই যে পরিমাণগুলো যদি আমরা দেখি, এটার পরিমাণ কতটুকু, এটা পরিমাণ হচ্ছে তোমার কি 55%, কত পার্সেন্ট 55%, রক্তের 55% এটা। আর এইটা রক্তকণিকা হচ্ছে তোমার 45%। তো 55% মানে কি অলমোস্ট 3 লিটার পর্যন্ত হতে পারে, বুঝছো? আচ্ছা, তারপর আসো রক্তকণিকাকে যদি আমরা আরো ভাগ করি, তাহলে এই মানে রক্ত রসকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা এখানে আরো দুইটা অংশ পাবো। একটা হচ্ছে তোমার কি শুধুমাত্র পানি, শুধু পানি। দেখো শুধু পানি হচ্ছে তোমার 90 থেকে 92%, আর এইখানে পাবো হচ্ছে কি তোমার বাকিটা পাবো হচ্ছে কি কঠিন। তাহলে কঠিন থাকবে কতটুকু 8 থেকে 10% হচ্ছে কি কঠিন। এখন এই কঠিনকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে তোমার কি অজৈব, আর একটা হচ্ছে তোমার কি এখানে জৈব। ঠিক আছে, তাহলে অজৈব এবং জৈব। দেখো এখানে একটা জানি আমরা কি 0.9%, আর একটা জানি হচ্ছে 7 থেকে 9%। তাহলে কোনটা 7 থেকে 9% হবে দেখো, আর কোনটা 0.9% হবে? ও, ও মানে কি গোল্লা ও, এই যে ও, তার মানে এটাতে 0 আসবে। আমরা বলতে পারি কি এটা 0.9%, 9%, আর এটা হচ্ছে তোমার 7 থেকে 9% হবে। কারণ অজৈবের মধ্যে কি পাবো, সেই যে একটু আগে উপাদানগুলো দেখলাম আমরা, যেমন ধরো আমরা বলতে পারি কি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, ক্যালসিয়াম, তারপর ধরো যে যা যা আছে আমাদের অজৈব উপাদান, সেগুলো আমরা পাবো। জৈবটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রথমত আমরা পাবো হচ্ছে দেখো প্লাজমা প্রোটিন, এখানে আমরা পাবো হচ্ছে কি ধরো প্লাজমা প্রোটিন, পিপি দিয়ে বুঝাইলাম। তারপর পাবো হচ্ছে কি আমরা রেচন বর্জ্য পাবো, ঠিক আছে। তারপর পাবো হচ্ছে কি অন্যান্য কিছু জিনিস পাবো। ওকে, আচ্ছা, রক্তকণিকা নিয়ে তো আমরা জানি। আমরা একটু প্লাজমা প্রোটিন গুলো একটু দেখি, দেখো এগুলো গুরুত্বপূর্ণ আছে ভালো। প্লাজমা প্রোটিন, তাহলে রক্তের মধ্যে কোন প্লাজমা প্রোটিনটা আসলে থাকে দেখো। তো প্লাজমা প্রোটিন গুলো পড়তে গেলে আমাদের একটু জিনিস মাথায় রাখতে হবে, একটা ট্রিক্স জাস্ট। সেই ট্রিক্সটার নাম হচ্ছে কি দেখো GPA5। ট্রিক্সটা হচ্ছে তোমার কি এখানে মাথায় রাখতে হবে যে GPA5, GPA5। তাহলে জিতে হচ্ছে কি গ্লোবিওলিন, পিতে হচ্ছে তোমার প্রোথ্রম্বিন, এতে হচ্ছে তোমার অ্যালবুমিন, 5 এর 5 থেকে হচ্ছে তোমার কি 5-ডিনোজেন, 5-ডিনোজেন। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের প্লাজমা প্রোটিন। তারপর আসো রেচন বর্জ্য কারা, যদি আসে কি রেচন বর্জ্য কারা, রক্তের মধ্যে কারা আসলে রেচন বর্জ্য হিসেবে থাকবে দেখো। যদি আসে কি রেচন বর্জ্য কোনগুলা, এইটা অনেক সময় চলে আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি মনে রাখবো, রেচন বর্জ্যগুলো কি মনে রাখতে পারি কি দিয়ে, ধরো একটা শর্ট ট্রিক্স দিতে পারি। তো একটা জায়গায় বিয়ে হচ্ছে, নতুন জামাই রাস্তা দিয়ে যাচ্ছে, তার হচ্ছে কি ওয়ান পেয়েছে, মানে ওয়ান মানে তো বুঝতেছো মূত্র পেয়েছে। তো সে কি রাস্তাঘাটে মূত্র করতেছে, আশেপাশে মানুষ দেখে মানে ধরো একটু ইয়ার কি মারতেছে, কি হে জামাই বলে। ঠিক আছে, কি বললো, কি হে জামাই, তাহলে বললোটা কি হে জামাই, বুঝছো? আচ্ছা, তোমরা যখন বিয়ে শাদী করবে এই কাজ করিও না, আগেই মূত্র ত্যাগ করে যাও। তাহলে কি হে জামাই। ঠিক আছে, তাহলে রেচন বর্জ্য কি হে জামাই। দেখো
এই কি থেকে হচ্ছে তোমার কি ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন। ওকে, কি হচ্ছে তোমার কি ক্রিয়েটিনিন। তারপর বর্গীয় যৌগ হচ্ছে তোমার কি জ্যানথিন। তারপর মা মা মানে হচ্ছে তোমার কি অ্যামোনিয়া। তারপর রশ্মি থেকে হচ্ছে তোমার কি ইউরিয়া, আর এটা হচ্ছে কি ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড থাকবে। আচ্ছা, তারপর অন্যান্য মধ্যে কি থাকবে দেখো, যদি কখনো কোশ্চেন আসে যে অন্যান্য কি থাকবে, তাহলে অন্যান্য মধ্যে থাকবে হচ্ছে তোমার কি আমরা যে সঞ্চিত গুলো পাই, সঞ্চিত গুলো যেমন কি আমরা বলতে পারি কি লিপিড বলতে পারি, লিপিড। তারপরে শর্করা বলতে পারি, তারপর দেখো হরমোন বলতে পারি, এনজাইম বলতে পারি। এগুলো হচ্ছে কি অন্যান্য উপাদান। সো মোটামুটি ভাবে আমি তোমাদের রক্তের যে উপাদানগুলো ছিল সেগুলোর উপর একটা ধারণা দিচ্ছি। রক্তের কাজ কি, যদি কাজ আসে তাহলে মনে রাখবে কোনো কিছু পরিবহন করা, পুষ্টি পরিবহন, তারপর কি হিমোগ্লোবিন মানে অক্সিজেন পরিবহন করা। তো এই জিনিসগুলো হচ্ছে কি রক্তের মূলত কাজটা হয়ে থাকে। তাপ সাম্যতা রক্ষা করা বা যেটাকে বলে কি হোমিওস্টেসিস বলা হচ্ছে। তো এই জিনিসগুলো হচ্ছে কি রক্তের মূলত কাজ। যাই হোক, তো আমি আশা করি তোমাদেরকে অ্যান্সার দিয়ে ফেলছি। এখন আসো কি বলছে, মানবদেহে রোগ প্রতিরোধকের কাজ করে কোনটি, মানবদেহের রোগ প্রতিরোধের কাজ করে কোনটি, রোগ প্রতিরোধের কাজ করে কোনটি, হিমোগ্লোবিন, শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, অনুচক্রে কে কাজ করবে, শ্বেত রক্তকণিকা কাজ করবে। বুঝছো, কে কাজ করবে এখানে, শ্বেত রক্তকণিকা কাজ করবে। তাহলে দেখো আমরা হচ্ছে কি একটু শ্বেত রক্তকণিকাটাকে একটু ভালো করে জানি, এটাকে কি বলা হচ্ছে ডাব্লিউবিসি, এটার অপর নাম কি লিউকোসাইট বলা হচ্ছে। এটাকে কি বলা হচ্ছে অপর নাম হিসেবে আমরা বলতে পারি কি এটাকে লিউকোসাইট বলতে পারি আমরা। আচ্ছা, তাহলে আমরা মাথায় রাখবো অপর নামের পরে আমরা কোথায় যাব, এটা হচ্ছে কি আকৃতিতে যাব। আকৃতি, সরি আকৃতির আগে হচ্ছে আমরা একটু বর্ণটা দেখি। তাহলে লিউকো শব্দের অর্থ কি জানো তোমরা, আমরা বায়োলজিতে যেখানে লিউকো শব্দটা পাবো সেটা মানে বোঝায় কি বর্ণহীন। যেমন আমরা লিউকোপ্লাস্ট পড়ি প্লাস্টিডের ক্ষেত্রে, বর্ণহীন প্লাস্টিড, তাই না। তাহলে এই লিউকো মানে হচ্ছে কি বর্ণহীন। তো আমরা বলতে পারি কি এখানে বর্ণ কি, কোনো বর্ণ থাকবে, নির্দিষ্ট কোনো বর্ণ নাই। তাহলে দেখো এরপর আসো, মানে নির্দিষ্ট কোনো বর্ণ থাকবে না আর কি। এরপর আকৃতির ক্ষেত্রেও এইটা অনিয়তাকার, কোনো নির্দিষ্ট কোনো আকৃতি নেই। তাহলে বর্ণও নেই, আকৃতিও নেই, সেটা হচ্ছে কি লিউকোসাইট। এর পরবর্তীতে আমরা কোথায় যাই, নিউক্লিয়াস। সিকোয়েন্সটা দেখো, প্রত্যেকটা রক্তকণিকার ক্ষেত্রে এই সিকোয়েন্সটা মেনটেন করবো। আমি যেটা লোহিত রক্তকণিকার ক্ষেত্রে মেনটেন করছিলাম, প্রথমে অপর নাম, বর্ণ, আকৃতি, নিউক্লিয়াস। আমরা নিউক্লিয়াস এটা আছে, ওকে। বিভিন্ন খণ্ড থাকতে পারে নিউক্লিয়াস গুলার। এরপর আমরা কি যাই, উৎপত্তি। এটা উৎপত্তি কোথায়, উৎপত্তি হচ্ছে তোমার কোথায়, তোমার লাল অস্থিমজ্জায়, লাল অস্থিমজ্জাতে উৎপন্ন হবে এটা। আচ্ছা, তারপর আসো উৎপন্নের যে প্রক্রিয়া, প্রক্রিয়ার নাম কি হবে তোমরাই বলতে পারবে এখন। যেহেতু আমরা লিউকোসাইট তৈরি করতেছি, তার মানে কি লিউকোপোয়েসিস, কি হবে এটা, লিউকোপোয়েসিস, ঠিক আছে। আচ্ছা, এখন আসো উৎপন্ন হয়ে গেছে, তাহলে উৎপন্ন হওয়ার পরে আমরা কি জানবো, এটা হচ্ছে কি সংখ্যা কি পরিমাণে আছে। তাহলে আমরা এখন যাবো কোথায়, এটার সংখ্যাতে যাবো। তোরা সংখ্যা, তাহলে সংখ্যা কতটুকু থাকে, নর্মাল হচ্ছে কি 4 থেকে 11,000 থাকে। কত হাজার, 4,000 থেকে 11,000। এটা কি প্রতি কিউবিক মিলিমিটারে। তবে এভারেজে কত থাকবে, এভারেজে থাকবে হচ্ছে তোমার কি 7,500। সংখ্যার পরে আমরা কোথায় যাই, অস্বাভাবিকতাতে যাই। যেহেতু সংখ্যার সাথে কি আমাদের অস্বাভাবিকতা একটা রিলেশন আছে, অস্বাভাবিকতা। তাহলে মনে রাখবা যখন হচ্ছে কি স্বাভাবিকের চেয়ে বেশি হবে, এখানে কয়েকটা জিনিস আছে। ধরো যখন এখানে কি স্বাভাবিকের চেয়ে বেশি, স্বাভাবিকের চেয়ে বেশি হবে যখন, তখন আমরা এটাকে বলবো কি লিউকোসাইটোসিস। কি বলবো আমরা তখন, লিউকোসাইটোসিস, মানে কি বেশি লিউকোসাইট হয়ে গেছে আর কি। আচ্ছা, যদি বলা হয় কি অস্বাভাবিক, দেখো নর্মালি কি 4,000 থেকে 11,000 হইতে পারে, বাট এইটা যখন 40-50,000 বা 1,00,000 পর্যন্ত হয়ে যাবে, তখন এই শ্বেত রক্তকণিকাগুলা আমাদের যে তোমার মৃত কোষগুলো থাকে বা যেগুলো ধ্বংসকারী কোষ মানে ক্ষতিকর কোষগুলো থাকে, জীবাণু থাকে, এগুলাকে ধ্বংস করে মূলত। বাট এর বাইরেও গিয়ে শরীরের প্রয়োজনীয় সেলগুলোকে এটা ধ্বংস করে ফেলে, যার ফলে কি হয় ব্লাড ক্যান্সার হয়ে যায়। তাহলে আমরা মনে রাখবো অস্বাভাবিক যদি হয়, স্বাভাবিকের চেয়ে বেশি একটা আর অস্বাভাবিক একটা। ধরো স্বাভাবিকের চেয়ে বেশি বলতে কি আছে 11,000 হইতে পারে, 15,000, 20,000, বাট অস্বাভাবিক মানে কি অতিরিক্ত বেশি। আমরা মাথায় রাখবো অস্বাভাবিক, অস্বাভাবিক বেশি, সেক্ষেত্রে আমরা এটাকে বলবো হচ্ছে কি লিউকোমিয়া, বা আমরা বলতে পারি কি এটাকে ব্লাড ক্যান্সার। আর যদি হয় কি স্বাভাবিকের চেয়ে কম,
স্বাভাবিকের চেয়ে কম, সেক্ষেত্রে আমরা এটাকে কি বলবো? লিউকোপেনিয়া বলবো। ওকে, লিউকোপেনিয়া বলতে পারি আমরা। এটার আয়ুষ্কাল তাহলে অস্বাভাবিক গুলো এখন দেখবো কি আমরা আয়ু কতদিন আছে। আয়ু হচ্ছে কি এটা তোমার সাধারণত 13 থেকে 15 দিন পর্যন্ত হতে পারে, এটা আয়ুষ্কালটা। বুঝছো? আচ্ছা, তাহলে কাজ কি? কাজ তো আমরা সবাই জানি, এটা কাজ কম বেশি সবাই জানি। তাহলে কাজ মানে কি? এটা কাজের উপর ভিত্তি করে এটাকে বলা হচ্ছে কি? মোবাইল ডিফেন্সিভ ইউনিট। কি বলা হয় এটাকে? মোবাইল ডিফেন্সিভ ইউনিট বলা হচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বা মোবাইল ডিফেন্সিভ ইউনিট বলতে কি? ভাসমান প্রতিরক্ষাকারী একক। যেহেতু এটা শরীরের মধ্যে কি সবসময় কি চলমান থাকে বা ভাসমান থাকে, এই জন্য এটাকে আমরা বলি কি? ভাসমান প্রতিরক্ষাকারী একক। যদি স্থির থাকতো তখন আমরা এটা নর্মাল প্রতিরক্ষা বলতাম, বাট মোবাইল মানে কি? ভাসমান। সেই ছিল হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা নিয়ে মোটামুটি একটা ডিটেলস ধারণা। এছাড়াও কি শ্বেত রক্তকণিকার যে প্রকারভেদ গুলো আছে ওগুলো কিন্তু আমি আগে তোমাদেরকে বলে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, তারপর আসো এট্রিয়াল চক্রের স্থিতিস্থান কত। দেখো এটা কোত্থেকে আসছে? এটা আসছে বরিশাল ইউনিভার্সিটি 1758। তো মূলত টপিকটা হচ্ছে কি? কার্ডিয়াক চক্র। অর্থাৎ আমাদের হৃৎপিণ্ড কি হচ্ছে? সিস্টোল মানে সংকোচন হচ্ছে, ডায়াস্টোল প্রসারণ হচ্ছে। তাহলে সংকোচন এবং প্রসারণের সময়টাকে একত্রে বলতেছে কি? কার্ডিয়াক চক্র বলতেছে। দেখো একটু আমরা যদি এখানে লিখি, আমাদের কি আছে এখানে? কার্ডিয়াক চক্র। তাহলে কার্ডিয়াক চক্রের মধ্যে কি থাকবে? সিস্টোল, সিস্টোলের টাইম প্লাস হচ্ছে কি? ডায়াস্টোলের টাইম। ওকে, আচ্ছা। এখন এই সিস্টোল এবং ডায়াস্টোল মিলে টোটাল সময় হচ্ছে কতটুকু? 0.8 সেকেন্ড। অর্থাৎ একটা কার্ডিয়াক চক্রের জন্য সময় কতটুকু? 0.8 সেকেন্ড। বুঝছো? এটা সিস্টোল এবং ডায়াস্টোল 0.8 সেকেন্ড। সেটা হতে পারে এট্রিয়ামের সিস্টোল, সেটা হতে পারে মানে এট্রিয়ামের কার্ডিয়াক কাল, হতে পারে সেটা কি? ভেন্ট্রিকুলার কার্ডিয়াক কাল। তাহলে চলো আমরা একটু এই সময়টাকে একটু আমরা ভাগ করে দেখি যে কি কি আছে এখানে। আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের জন্য এটা সহজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা দেখো ফার্স্টে আসো, এখানে যদি আমরা দেখি এটা দিলাম হচ্ছে কি আমরা এট্রিয়াম, এটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকল। আচ্ছা, তাহলে এট্রিয়ামের কি আছে? সিস্টোল আছে। এট্রিয়ামের কি আছে এখানে? ডায়াস্টোল আছে। ভেন্ট্রিকুলার কি আছে? সংকোচন আছে। সিস্টোল, ভেন্ট্রিকুলারে কি আছে? ডায়াস্টোল আছে, তাই না? আচ্ছা, তাহলে এই সিস্টোল এবং ডায়াস্টোল দুইটা মিলে কতটুকু হবে? 0.8 সেকেন্ড। তাহলে মনে রাখবা সিস্টোলে বানানটা কি ছোট, ডায়াস্টোলে বানানটা কি বড়। তার মানে সিস্টোলে সবসময় কম সময়, ডায়াস্টোলে বেশি সময়। তাহলে এট্রিয়াম, এট্রিয়ামের সিস্টোলে হচ্ছে তোমার কি? 0.1 সেকেন্ড। এট্রিয়ামের ডায়াস্টোলে বাকি 0.7 সেকেন্ড। আচ্ছা, ভেন্ট্রিকুলার সিস্টোলে কত সময়? 0.3 সেকেন্ড। ভেন্ট্রিকুলার ডায়াস্টোলে 0.5 সেকেন্ড এখানে হবে। বুঝছো? এখানে আরেকটা জিনিস মাথায় রাখবা, এই ভেন্ট্রিকুলার ক্ষেত্রে সিস্টোল এবং ডায়াস্টোলে দুটো শব্দ উৎপন্ন হয়। ডায়াস্টোলে কি আছে? ডা আছে। ডা থেকে মনে রাখবো কি এখানে ডাব শব্দ উৎপন্ন হচ্ছে, আর সিস্টোলে হচ্ছে কি? লাভ শব্দটা উৎপন্ন হচ্ছে, একটু মাথায় রাখবা। এরপর আসো এট্রিয়ামে যে সিস্টোল আছে এই 0.1 সেকেন্ড, এই যে এট্রিয়ামে সিস্টোল হচ্ছে 0.1 সেকেন্ড আছে, এটাকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি তোমার ডাইনামিক, আর হচ্ছে কি অ্যাডাইনামিক হবে, ঠিক আছে? একটা হচ্ছে ডাইনামিক, আর হচ্ছে তোমার কি অ্যাডাইনামিক হবে। তো ডাইনামিক জিনিসটা কি? জায়গায় কম এখানে। একটা হচ্ছে তোমার ডাইনামিক, আর একটা হচ্ছে তোমার কি অ্যাডাইনামিক। অ্যাডাইনামিক, তো আমি একটু বলি যে ডাইনামিক জিনিসটা হচ্ছে এই 0.1 সেকেন্ডের প্রথম 0.05 সেকেন্ড, আর অ্যাডাইনামিক মানে হচ্ছে কি পরবর্তী 0.05 সেকেন্ড। মানে এই 0.1 সেকেন্ডকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, প্রথম 0.05, পরবর্তীতে 0.05। তাহলে প্রথম 0.05 এ সিস্টোলের চাপটা বেশি থাকে, এটাকে বলা ডাইনামিক। পরবর্তীতে এটা আস্তে আস্তে কমে আসে, এটাকে বলা হচ্ছে কি অ্যাডাইনামিক। বুঝছো? আচ্ছা যাই হোক, আমাদের প্রশ্ন যেটা ছিল এট্রিয়াল চক্রের স্থায়িত্বকাল কত? এট্রিয়াল চক্র, এই যে এট্রিয়াল চক্র কত? 0.1 বা 0.7। এট্রিয়াল চক্র মানে কার্ডিয়াক চক্র। কত সেকেন্ড? 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ড বলতে বোঝায় তোমার সাধারণত 75 বার কার্ডিয়াক কাল হইতে সময় লাগে কতটুকু? 60 সেকেন্ড। মানে 1 মিনিটে 75টা স্পন্দন হয় আর কি। বুঝছো? আচ্ছা, পরে আসো হৃৎপ্রাচীরের স্তর 9 কোনটি? হৃৎপ্রাচীরের স্তর 9 কোনটি? বরিশাল ইউনিভার্সিটি 17-18 সেশন। কত সেশন? বরিশালের 17-18 সেশনে আসছে। কোনটি হৃৎপ্রাচীরের স্তর 9? দেখো হৃৎপ্রাচীরে যদি আমরা স্তরগুলোকে দেখি, স্তর, তাহলে আমরা মনে রাখবো 3টা স্তর পাবো। কয়টা স্তর? বা কার্ডিয়াক পেশি স্তর কয়টা? আমরা 3টা পাবো।
এক নাম্বার এপিকার্ডিয়াম, যেখানেই বায়োলজিতে তোমরা কি পাবা এপি শব্দটা পাবা, সেটা মনে রাখবা কি বাইরে বোঝায়। 2 নম্বর হচ্ছে মায়োকার্ডিয়াম। 3 নম্বর হচ্ছে এন্ডোকার্ডিয়াম, যেখানে এন্ডো পাবা সেখানে হচ্ছে কি ভেতরের স্তর বুঝবা, এন্ডোকার্ডিয়াম। তাহলে আমরা বলতে পারি এই যে এটা হচ্ছে তোমার কি বাহিরে, তাহলে বাহিরের স্তরে কি থাকবে চর্বি লেগে থাকবে, কি থাকবে এখানে বিভিন্ন প্রকার চর্বিগুলো এসে লেগে থাকবে। মায়োকার্ডিয়াম, মায়োতে কি আছে আছে, থেকে কি মনে রাখবো এটা মোটা, সব থেকে মোটা বা সব থেকে কি বলতে পারি পুরু স্তর। কেন সব থেকে পুরু স্তর? কারণ এখানে বেশি এনার্জি লাগে। কেন এনার্জি লাগে? কারণ হৃৎপিণ্ডে যে সংকোচন প্রসারণটা এটা এখান থেকেই হয়। তাহলে মনে রাখবো কি আমরা এখান থেকে সংকোচন এবং প্রসারণ এই দুইটা জিনিস এখান থেকে শুরু হয়, বুঝছো? এবং এটা কি শক্তিশালী হয় অনেক। এন্ডোকার্ডিয়াম কি করে? কপাটিকা ঢেকে রাখে, কপাটিকা ঢেকে রাখে, বুঝছো? সো বাকি আছে কি পেরিকার্ডিয়াম। তাহলে পেরি শব্দটা মানে কি? আমি তোমাদের সবসময় বলি পেরি যেখানে পাবা সেটা মানে কি আবরণ বোঝায়। তাহলে এটা হচ্ছে কি হৃৎপিণ্ডের আবরণ বোঝাচ্ছে এটা। ক্লিয়ার? আশা করি। হৃৎপিণ্ড একটা মানুষের জীবদ্দশায় 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়, এই কথা মাথায় রাখবা, বুঝছো? এবং এই 2600 মিলিয়ন বার স্পন্দনে 155 মিলিয়ন লিটার রক্ত কি হয় তোমার মানুষের হৃৎপিণ্ড দিয়ে চলে যায়, বুঝছি? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। পরে আসো, শ্বেত রক্ত কণিকার ক্ষেত্রে কোনটি সত্য নয়? এটা বরিশাল ইউনিভার্সিটি 15-16 সেশনে আসছে। কোনটি সত্য নয়? দেখো, নিউট্রোফিল অ্যান্টিবডি তৈরি করে, কখনোই না। ইউসিনোফিল হিস্টামিন নিঃসৃত করে না, এখানে একটা কথা আছে কি না হবে এখানে। লিম্ফোসাইট ও মনোসাইট দানাহীন কণিকা, লিম্ফোসাইট ও মনোসাইট কি দানাহীন কণিকা আমরা জানি। বেসোফিল হ্যাপারিন নিঃসৃত করে। সো আমরা বলতে পারি কি এটা সত্য নয়, এটা আমরা আগেই জেনে ফেলছি এগুলা, তাই না? পরের কোশ্চেনে চলো। আণুবৈজ্ঞানিক সৈনিক কাকে বলা হয়? সো দেখছো মানে আমরা আগেই সব ব্যাখ্যা পড়ে ফেলছি, এখন আমরা জাস্ট কোশ্চেন আনসার করবো। জাতীয় কবিতায় তোমার 17-18 আর ইউতে 17-18 আসছে। তাহলে আণুবৈজ্ঞানিক সৈনিক বলা হচ্ছে কাকে? লিম্ফোসাইটকে বলা হচ্ছে। এখনকার কোশ্চেন ইজি পাবো আমরা। নিচের কোনটির কারণে রক্তবাহিকার অভ্যন্তরে রক্ত জমাট বাঁধা রোধ করে? জাতীয় কবিতে 17-18 সেশনে। সো দেখো কি কি আসছে এখানে। হিস্টামিন আসছে, রোগ প্রতিরোধ করে। হ্যাপারিন আসছে, ফাইব্রিনোজেন আসছে। হ্যাপারিন আমরা জানি কি এটা সাধারণত কি করে তোমার রক্ত জমাটা রোধ করতেছে। ফাইব্রিনোজেন কি একটা ক্লটিং ফ্যাক্টর বা প্লাজমা প্রোটিন। সেফালিন জিনিসটা কি? এই সেফালিন জিনিসটা হচ্ছে কি একটা ফসফোলিপিড, বুঝছো? এটা কোষ ঝিল্লিতে থাকে। এই সেফালিনের কাজটা হচ্ছে সাধারণত থ্রম্বোপ্লাস্টিন তৈরি করে। কি তৈরি করে এটা? থ্রম্বোপ্লাস্টিন। এটা কি করে? তৈরি করে। থ্রম্বোপ্লাস্টিন সাধারণত এটা তৈরি করতেছে। এটা হচ্ছে তোমার কি সেফালিন, বুঝছো? পরবর্তীতে আসো দেখি, প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে প্লাটিলেটের স্বাভাবিক পরিমাণ কত? প্লাটিলেট, এই প্লাটিলেট জিনিসটা কি বলো? প্লাটিলেট মানে হচ্ছে তোমার কি অণুচক্রিকা। প্লাটিলেট মানে হচ্ছে তোমার কি অণুচক্রিকা, মাথায় রাখবে। প্লাটিলেট মানে হচ্ছে অণুচক্রিকা, বা এটাকে আমরা কি বলতে পারি? থ্রম্বোসাইটস বলতে পারি। এই অণুচক্রিকা হচ্ছে কি মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম কোষ। সবচেয়ে ক্ষুদ্রতম কোষ হচ্ছে কি এটা অণুচক্রিকাটা। এবং অণুচক্রিকার পরিমাণ থাকে কতটুকু? 1.5 থেকে 4.5 লাখ প্রতি কিউবিক মিলিমিটারে থাকে, বুঝছো? 1.5 থেকে 4.5 লাখ। এবং এটা যদি বলা হয় কি আয়ু কতদিন, এটা আয়ু কতদিন মনে রাখবা কি 8 থেকে 9 দিন পর্যন্ত আয়ু থাকে, ঠিক আছে? 8 থেকে 9 দিন বা 8 থেকে 10 দিন, 5 থেকে 9 দিন, এক একবার এক একটা দেওয়া থাকে, বাট এভারেজ এটা বলতে পারি। এটা হচ্ছে আয়ুষ্কাল। এটাতে কোনো প্রকার নিউক্লিয়াস কখনোই থাকে না, একটু মাথায় রাখবা। এইটা একমাত্র কণিকা যেটাতে কোনো দশাতেই নিউক্লিয়াস নেভার এভার কখনো থাকবে না, এটাতে নিউক্লিয়াস কখনো থাকে না, বুঝছো? তাহলে এটা তৈরির প্রক্রিয়ার নাম কি? আমরা বলতে পারবো কি থ্রম্বোপোয়েসিস, তাই না? আচ্ছা, এরপরে আসো ধরো এটা যদি আমরা সংখ্যা তো দেখলাম এখানে, সাধারণত ডেঙ্গু হলে সংখ্যাটা কমে যায়। এরপর আসো দেখি, যদি বলা হয় যে এটা যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয় তাহলে হবে কি থ্রম্বোসাইটোসিস, যদি কম হয় থ্রম্বোপেনিয়া, বুঝছো? তো এটুকু মনে রাখলে আমাদের অণুচক্রিকা ইনশাল্লাহ হবে। আস্তে আস্তে 19-20 সেশনে। পরের কোশ্চেন দেখো, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের প্রসারণকে কি বলতেছে ভাই? এটা দেখো জাস্ট 19-20 সেশনে আসছে। এটা কি আমরা আমাদের মিস হবে? কি বলতেছে? ডায়াস্টল বলতেছে। সিস্টল মানে সংকোচন, ডায়াস্টল মানে কি প্রসারণ। পরে আসো, ব্যাকটেরিয়ার সংক্রমণে হৃৎপিণ্ডের কোন রোগটি হয়ে থাকে? দেখো জাস্ট 19-20 সেশনে। এখন দেখো প্রথম অপশনটা হচ্ছে কি এন্ডোকার্ডাইটিস, পরেরটা প্লুরাইটিস, পিত্তপাথড়ী, নিউমোনিয়া। এখন দেখো আমরা হয়তো এখানে উত্তরটা সঠিকভাবে এখনো জানি, অনেকে হয়তো জানি না। ফার্স্টে দেখো এন্ডোকার্ডাইটিস ধরো আমি বুঝলাম না। প্লুরাইটিস, প্লুরার প্রদাহ, এটা আমরা জানি। এটা কোথায়? প্লুরা, ফুসফুসের যে আছে তোমার
আবরণ আছে, সেই প্লোরার প্রদাহ হচ্ছে তোমার কি প্লোরাইটিস, প্লোরার মধ্যে যদি প্রদাহ হয় সেটা প্লোরাইটিস। পিত্ত পাথরে এটা কই হচ্ছে, পিত্তথলিতে হচ্ছে। আচ্ছা, নিউমোনিয়া এটা কিসের রোগ, এটা হচ্ছে কি শ্বাসনালীর ক্ষেত্রে হয়, শ্বাসনালীর রোগ হচ্ছে নিউমোনিয়া। এন্ডোকার্ডাইটিস তুমি এমনি তো বুঝতেছো, দেখো এখানে কি বলছে, আমরা যেহেতু হৃৎপিণ্ড বলতেছি, কার্ডিয়াম বা কার্ড এই কথাগুলো হৃৎপিণ্ডের সাথে একমাত্র যায়, বুঝছো, কার্ডিয়াক পেশি বা কার্ডিয়াম যাই বলি না কেন, সেখানে অবভিয়াসলি আসছে কার্ডিয়াম বা কার্ডাইটিস। তার মানে অবশ্যই আমরা বুঝতেছি এটা হৃৎপিণ্ডের কোন রোগ, তাই না? তাহলে আমরা দেখছো এইভাবে জিনিসটা উত্তর করতে পারি। ঠিক আছে, তারপর আসো দেখি আমাদের মানব দেহে হৃদযন্ত্রে কোনটিকে পেসমেকার বলা হচ্ছে। আচ্ছা, আমি এই প্রশ্নটাতে যাওয়ার আগে আমি তোমাকে আরো কয়েকটা জিনিস এখানে দেখাই, না দেখালে তোমরা আমার মনে হচ্ছে যে একটু কমে যাবে জিনিসটা। দেখো আমি একটু দেখাই, সেটা হচ্ছে যদি কখনো বলা হয় যে কিছু রোগ দেখি আমরা হৃৎপিণ্ডে কিছু রোগ আমরা একটু জানি যে কি কি রোগগুলো সাধারণত হচ্ছে। ফার্স্ট ইয়ার হচ্ছে তোমার কার্ডিওমেগালি, কার্ডিওমেগালি। তো কার্ডিওমেগালি এখানে কি আছে, মেগা শব্দটা আছে, অর্থাৎ কি যখন হৃৎপিণ্ড বড় হয়ে যাবে, মেগা মানে কি বড়, হৃৎপিণ্ড যখন কি হয় বড় হয় সেটাকে বলা হচ্ছে কি কার্ডিওমেগালি। তারপর যদি আসে কি কার্ডিওমায়োপ্যাথি, কার্ডিওমায়োপ্যাথি। আমি তোমাদেরকে অনেক বলি যে ভাইয়া মায়ু কথাটা যদি থাকে তাহলে মনে রাখবে এটা পেশির সাথে সম্পর্ক। তাহলে মায়োপ্যাথি মানে কি হৃৎপেশির রোগ। বুঝছো? আচ্ছা, এরপর আসে কি রিউমেটিক হৃদরোগ হইতে পারে, যেটা বাতজ্বর বলি, রিউমেটিক হৃদরোগ হইতে পারে, যেটাকে আমরা কি বলি, হৃৎপিণ্ডে যদি কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু আক্রমণ করে, ব্যাকটেরিয়া আক্রমণ করলে তখন সেটাকে আমরা রিউমেটিক হৃদরোগ বলি বা বাতজ্বর বলতে পারি এটাকে। বুঝছো? তো এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখবো, ঠিক আছে? আচ্ছা, তারপর তো অ্যানজাইনা আছে, বুকে ব্যথা, হার্ট অ্যাটাক আছে, মানে হৃদপেশি দুর্বল হয়ে যাওয়া। তারপর আসো কি মানে আমাদের হার্ট ফেইলিওর, যখন হৃৎপিণ্ড সঠিকভাবে কাজ করতে পারে না, এটা। ও বাবা, এটা দেখো কি পরিমাণে ইম্পর্টেন্স। দেখো মানব দেহে হৃদযন্ত্রে কোনটিকে পেসমেকার বলে, জাস্টি আসছে 17-18, সিইউতে 16-17, 11-12, জেইউডিতে 16-17, আরইউতে 16-17, 9-10, বাবা কি বড় ইম্পর্টেন্ট। দেখো মানব দেহের হৃদযন্ত্রে কোনটিকে পেসমেকার বলা হচ্ছে, আমরা জানি কি সাইনোএট্রিয়াল নোডকে কি বলা হচ্ছে, পেসমেকার বলা হচ্ছে, এবং এটা কি প্রধান। আর এট্রিওভেন্ট্রিকুলার নোডকে কি বলা হচ্ছে, সংরক্ষিত পেসমেকার, সংরক্ষিত পেসমেকার। আচ্ছা, আমাদের একটা প্রশ্ন আসতে পারে, ধরো মনের মধ্যে প্রশ্নটা যে হৃৎপিণ্ডকে তো আমরা বাইরে থেকে কোনো প্রেসার দিচ্ছি না, তাহলে হৃৎপিণ্ড ভাইয়া কিভাবে কাজ করতেছে? এটা কাজ করে হচ্ছে কি কিছু জাংশনাল বা সংযোগকারী টিস্যুর মধ্যে। জাংশন মানে কি জানো? রেলওয়ে জাংশন তো চিনো, তুমি দেখবা রেলওয়ে জাংশন কিন্তু একটা স্টেশনের সাথে আরেকটা স্টেশনের সংযোগ মূলত, তাই না? একটা স্টেশন আছে, আরেকটা স্টেশনে কিন্তু সবসময় সংযোগ থাকে একটা লাইন দিয়ে। সিমিলারলি দেখো জাংশনাল টিস্যুগুলোও একটা টিস্যুর সাথে আরেকটা টিস্যু সংযোগ থাকে, যেমন কি এস এ নোডের সাথে এট্রিওভেন্ট্রিকুলার নোড, এট্রিওভেন্ট্রিকুলার নোড থেকে বান্ডল অফ ভিস, বান্ডল অফ ভিস থেকে পার্কিনসে ফাইবার, তাই না? এখানে আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হয়, সেটা হচ্ছে যে তোমার সাধারণত এস এ নোড থেকে, দেখো সাধারণত এস এ নোড থেকে উদ্দীপনাটা যায় কোথায়, ফার্স্ট অফ অল এভি নোডে যাবে, এভি নোড থেকে তারপর কোথায় যাবে, ভেন্ট্রিকলের প্রাচীরে যাবে। তো এই যে তোমার এইটুক যাইতে কতটুকু সময় লাগতেছে, মনে রাখবে এস এ নোড থেকে যখন এভি নোডে যাই তখন সময় লাগে হচ্ছে কি 0.03 সেকেন্ড। এভি নোডে গিয়ে 0.09 সেকেন্ড যাবত একটা ডিলে হবে, বুঝছো, এটা রেস্ট নিবে, সেটাকে বলা হচ্ছে কি এভি নোডাল ডিলে বলা হচ্ছে। এটা বেশি আসে যে এভি নোডাল ডিলে কতটুকু, 0.09 সেকেন্ড। তারপর এভি নোড থেকে আবার ভেন্ট্রিকলে যাবে, সেক্ষেত্রে সময় লাগবে হচ্ছে কতটুকু, 0.04 সেকেন্ড। তাহলে দেখো যদি বলা হয় যে এস এ নোড থেকে ভেন্ট্রিকলে যাইতে সময় কতটুকু, তাহলে একদম লিখে ফেলবে কি 0.16 সেকেন্ড। এরপর আসে কি বান্ডল অফ হিজ আসে। তো বান্ডল অফ হিজ মানে কি, এটা হচ্ছে কি দুইটা ভেন্ট্রিকলের মাঝ দিয়ে যাবে, তারপর পার্কিনজে ফাইবার দুইটা ভেন্ট্রিকলকে কি জালক তৈরি করে রাখবে, জালকের মতো আঁকড়ে ধরবে, এইভাবে হচ্ছে কি উদ্দীপনাটা মূলত ট্রান্সফার হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় কি তোমার এই যে তোমার পেসমেকারটা মানে সাইনোএট্রিয়াল নোডটা কাজ করে না ঠিক মতো, তখন কি এক্সটার্নাল কৃত্রিম পেসমেকার লাগানো হয়। তো কৃত্রিম পেসমেকার থেকে যদি কোয়েশ্চেন আসে, কখনো মনে রাখবা, কৃত্রিম পেসমেকার থেকে যদি কখনো কোয়েশ্চেন আসে, কি কৃত্রিম পেসমেকার, কৃত্রিম পেসমেকার, কৃত্রিম পেসমেকার সাধারণত কি দিয়ে তৈরি করা হয়? দেখো এটা তৈরি করার জন্য তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে কি ব্যাটারি থাকবে, এখানে সব থেকে বেশি আসে ব্যাটারিটা। কি ব্যাটারিটা হচ্ছে তোমার কি লিথিয়াম এসভিও ব্যাটারি বা সরাসরি লিথিয়াম ব্যাটারি বলতে পারে, যেটা আয়ুষ্কাল কতটুকু 7 থেকে 10 বছর থাকে, এখানে 7 থেকে 10 ইয়ার্স থাকতে পারে, বুঝছো? তারপর আসলে কি লিড বা তার থাকে, লিড
অথবা কি থাকে, তার থাকে। লিড বা কি থাকতে পারে, এখানে তার থাকতে পারে, বুঝছো? তো এই লিড বা তার এখানে কয়টা থাকতে পারে, 3 রকম হইতে পারে। যদি একটু মোটামুটি হয় তাহলে কি একটি দিতে পারে। একটি দিলে সেটা হইতে পারে কি রাইট এট্রিয়ামে অথবা কি রাইট ভেন্ট্রিকলে এই লিডটা বা তারটা লাগানো হয়। যদি তোমার 2টা লিড থাকে তাহলে সেটা কি রাইট এট্রিয়ামে লাগাবে, সেটা কি রাইট ভেন্ট্রিকলেও লাগাবে। যদি তোমার 3টা লিড হয় তাহলে সেক্ষেত্রে লাগাবে কি এটা রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল এবং কি লেফট ভেন্ট্রিকল, এই 3টা জায়গায় থাকবে। তারপর 3 নম্বরে মনে রাখবো হচ্ছে কি এখানে থাকবে হচ্ছে কি জেনারেটর থাকবে, জেনারেটর থাকবে। এই 3টা জিনিস দিয়ে মূলত কি কৃত্রিম পেসমেকারটা তৈরি হচ্ছে। মূলত তোমাদের এই ব্যাটারিটা বেশি ইম্পর্টেন্ট, ব্যাটারিটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রেখো। তারপর আসো লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্তকণিকার অনুপাত কতটুকু। আসলে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা অনুপাত এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নতুন রাইটারের বই হচ্ছে কি 600:1 আছে, পুরাতন রাইটারে ছিল 700:1, কত হবে 600:1 হবে মূলত। আরো কয়েকটা অনুপাত একটু বলে দেই। আরো যেমন ধরো কি হিম অনুপাত গ্লোবিন, এটা একটু মাথায় রাখবা। হিম অনুপাত গ্লোবিন এটা কত, এটা হচ্ছে কি 1:25, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। ওকে, এখানে কোনো কোশ্চেন নাই। পরে আসো, কোন অঙ্গ লোহিত রক্তকণিকাকে ভেঙে রক্তে হিমোগ্লোবিন মুক্ত করে? কি বলছে, কোন অঙ্গ লোহিত রক্তকণিকাকে ভেঙে রক্তে হিমোগ্লোবিন মুক্ত করতেছে? এটা হচ্ছে তোমার কি প্লীহা। কি হবে এটা, প্লীহা হবে, বুঝছো? প্লীহা কি করে লোহিত রক্তকণিকাকে ভেঙে রক্তে কি করে হিমোগ্লোবিন মুক্ত করে, মাওলানা ভাসানী 16-17 আসছে। সাধারণত আমরা কি করে হিমোগ্লোবিনটা একটু দেখি। হিমোগ্লোবিন হচ্ছে কি শ্বাসসঞ্জক সাধারণত, তাই না? এটাকে কি বলে, রবিন হুড অণু বলা হচ্ছে। এই হিমোগ্লোবিন কি করে অক্সিজেনের সাথে মিলে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। তো হিমোগ্লোবিনের যে ভাঙন প্রক্রিয়াটা, এটা সাধারণত আমরা পরিপাক শোষণ চ্যাপ্টারে পড়ি। সাধারণত কাপ্পার কোষের সহায়তায় হিমোগ্লোবিন ভাঙে। দেখো আমরা এখন একটু হিমোগ্লোবিনকেও ভাঙি, চলো। যদি কখনো আসে তাহলে তোমরা এইখান থেকে বুঝবা হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন সাধারণত কোন কোষের সহায়তায়, কাপ্পার কোষের সহায়তায়। এই কাপ্পার কোষটা আবার কোথায় থাকে ভাই, যকৃতে থাকে কাপ্পার কোষ, যেটা যকৃতের ম্যাক্রোফেজ বলা হয়। কাপ্পার কোষের সহায়তায় এই হিমোগ্লোবিনকে ভাঙা হয়। ভেঙে 2টা জিনিস তৈরি করা হয়। একটা হচ্ছে তোমার কি হিম, যেটা হচ্ছে কি মূলত শ্বাসসঞ্জকটা, হিমটাই হচ্ছে কি মূলত শ্বাসসঞ্জক। আর একটা হচ্ছে তোমার কি গ্লোবিন তৈরি করা হচ্ছে, যেটা হচ্ছে কি পরবর্তীতে তোমার এমিনে পরিণত হচ্ছে। এই হিমটাকে ভাঙলে আবার 2টা অংশ পাওয়া যায়। একটা হচ্ছে কি আয়রন বা লোহ, আয়রন বা লোহা। এই আয়রন বা লোহাটা যকৃতে ফেরিটিন হিসেবে সঞ্চিত থাকে। আর এইদিকে পাওয়া যায় রঞ্জক। প্রথমে পাওয়া যাবে কি বিলিভার্ডিন, বিলিভার্ডিন, বিলিভার্ডিন। এরপরে পাওয়া যাবে কি বিলিরুবিন পাওয়া যাবে। সো এই 2টা বর্ণটা একটু মাথায় রাখতে হবে। বিলিভার্ডিন, বুঝছো? বার্ডিনে বি আছে, বি থেকে বিডি মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে কি সবুজ। আর বিলিরুবিন হচ্ছে তোমার কি হলো, বুঝছি? তো এই জিনিসটা একটু তোমরা মাথায় রাখিও, হিমোগ্লোবিন কিভাবে ভাঙে আসলে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, আমাদের যে আরবিসি এর 90% কিন্তু হিমোগ্লোবিন, জানো? আরবিসি এর 90% হচ্ছে কি হিমোগ্লোবিন, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা, আরবিসি এর 90% হিমোগ্লোবিন। প্রতি 100 ml রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। মনে রাখবা 100 ml রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে। এই কথাটা একটু তোমরা মাথায় রাখো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা মোটামুটি এখানে অনেক কিছু জেনে গেলাম। তারপর হৃৎপিণ্ডের রক্ত সরবরাহ করে কোন ধমনী? কোন ধমনী হবে কি রেনাল ধমনী, বহিঃকেরোটিড ধমনী, মেসেন্টেরিন ধমনী, করোনারি ধমনী। তো এটা কি করে তোমার, সাধারণত আমাদের রক্তটা যখন কোনো একটা ধরো প্রথমত মহাধমনীতে যাবে, তারপর কি কোনো একটা সিস্টেমিক ধমনী থেকে এই করোনারি ধমনী রক্তটা নিয়ে কোথায় যায়, হৃৎপিণ্ডের প্রাচীরে যায়। সেখানে হৃৎপিণ্ডের প্রাচীর থেকে পরবর্তীতে রক্তটা নিয়ে আসে, বুঝছো? আচ্ছা, এটা আসছে কোথায়, মাওলানা ভাসানী 13-14 সেশনে আসছে। আচ্ছা, তো আমরা একটু বিভিন্ন প্রকার সংবহন গুলো একটু দেখে ফেলি, চলো। তাহলে আমরা এখন যে টপিকটা দেখবো সেটা হচ্ছে কি রক্ত সংবহন বা ব্লাড সার্কুলেশন। তাহলে রক্ত সংবহন মূলত কি আমরা 4 প্রকারে দেখতে পাই। কয় প্রকারে? 4 প্রকারে দেখি। 1 নম্বর হচ্ছে কি সিস্টেমিক, 1 নম্বর সিস্টেমিক। সিস্টেমিক মানে কি সমগ্র দেহে, সমগ্র দেহে। 2 নম্বর হচ্ছে তোমার পালমোনারি বা ফুসফুসীয় সংবহন। পালমোনারি মানে হচ্ছে তোমার শুধুমাত্র কোথায়, ফুসফুসে যাবে। 3 নম্বর হচ্ছে তোমার পোর্টাল সংবহন, মানে কি ধরো আমরা 3 নম্বরে বলতে পারি কি পোর্টাল। পোর্টালের মধ্যে বিশেষ করে আমরা কি হেপাটিক পোর্টালটাই মূলত মানুষে থাকে, হেপাটিক পোর্টাল। হেপাটিক পোর্টাল হচ্ছে সাধারণত তোমার
যকৃতের সাথে সংবহন করে। কোথায়? যকৃতে। এটা আমরা পরিপাক শোষণে ভালো করে পারবো। তারপর 4 নম্বর হচ্ছে তোমার সাধারণত হচ্ছে কি, ধরো এটার পরে করোনারি সংবহন, যেটা হৃৎপিণ্ডে সরাসরি হৃৎপিণ্ডের নিজের প্রাচীরে সংবহন করে। এটা কোথায়? হৃৎপিণ্ডে নিজের প্রাচীরে সংবহন করতেছে। বুঝছো? তাহলে এই হচ্ছে কি মূলত আমাদের 4টা সংবহন আমরা পাচ্ছি। তো ফার্স্টে আসো আমরা একটু সিস্টেমিক সংবহনটা দেখি। সিস্টেমিক একটু ভালো করে দেখতে হবে কি, আমাদের হচ্ছে পালমোনারিটা একটু দেখতে হবে ভালো করে। সিস্টেমিকটা দেখি আমরা। সিস্টেমিক, তো সিস্টেমিকটা কিভাবে কি করে দেখো এখানে। সিস্টেমিকটা হচ্ছে প্রথমত এটা শুরু করবে কোত্থেকে দেখো, বাম নিলয় থেকে শুরু করবে। কোত্থেকে? এটা শুরু করবে হচ্ছে তোমার বাম নিলয়। তো বাম নিলয় থেকে আমরা মনে রাখবো হৃৎপিণ্ডের বাম পাশে সবসময় কি অক্সিজেন যুক্ত রক্ত থাকে, আর ডান পাশে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত থাকে। তো এই বাম পাশ থেকে তোমার হৃৎপিণ্ডে কি করবে, অক্সিজেন যুক্ত রক্তটা কোথায় নিয়ে যাবে? এওর্টা। এওর্টা মানে কি? এওর্টা মানে কি বলো? মহাধমনী। মহাধমনীতে নিয়ে যাবে। বুঝছো? এখান থেকে আবার কিছু সিস্টেমিক ধমনী আসবে। কি আসবে? কিছু সিস্টেমিক ধমনী। পরবর্তীতে এগুলো আবার কৈশিক জালিকাতে বিভক্ত হবে এবং ফাইনালি হচ্ছে তোমার এগুলা বিভিন্ন অঙ্গে চলে যাবে। কোথায়? বিভিন্ন অঙ্গে। বিভিন্ন অঙ্গে যখন যাবে, যাওয়ার পর অক্সিজেনটা কোষগুলোকে দেওয়া হবে এবং কোষ থেকে যে কার্বন ডাই অক্সাইডটা সেটা নিয়ে আসা হবে। কেননা কোষের মধ্যে যে শ্বসন হয় একটা আমরা জানি, কোষীয় শ্বসন। শ্বসন কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কি বহিঃশ্বসন, যেটা আমাদের ফুসফুসে হয়, আর একটা অন্তঃশ্বসন, যেগুলো আমাদের কোষের মধ্যে হয়, এবং এখানে শ্বসনটা হবে। তাহলে এখানে অক্সিজেন দিবে, দিয়ে কি করবে এবং পুষ্টি উপাদানগুলো দিবে, দিয়ে কার্বন ডাই অক্সাইড এবং বর্জ্যগুলোকে নিয়ে আসবে। এখান থেকে কি নিয়ে আসবে? ধরো কার্বন ডাই অক্সাইডটাকে সে নিয়ে আসলো, এখন এখান থেকে কার্বন ডাই অক্সাইডটাকে নিয়ে আসবে। নিয়ে আসবে কোথায় সে? ধরো শিরার মধ্যে নিয়ে আসবে। শিরা। এই শিরাগুলো আবার কার্বন ডাই অক্সাইড নিয়ে কোথায় আসবে? মহাশিরাতে। সেটা হইতে পারে ঊর্ধ্ব মহাশিরা অথবা নিম্ন মহাশিরা হইতে পারে। ওকে, তারপর মহাশিরা থেকে আবার চলে যাবে কোথায়? ডান পাশে, ডান এট্রিয়ামে যাবে। এট্রিয়াম। তো ডান এট্রিয়াম থেকে আবার চলে আসবে কোথায়? ডান ভেন্ট্রিকুলে চলে আসবে। ডান নিলয় বা ভেন্ট্রিকল যেটাই বলি না কেন। তো এইভাবে হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা এখানে চলে আসবে। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে ডান নিলয় এসে আমাদের থামলাম, থামার পর কি এখানে কি আছে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আছে। তাহলে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটাকে আমাদের আবার বিশুদ্ধ করা লাগবে না? সো বিশুদ্ধ করার জন্য এখন আমাদের চলে যাবে, আর দেখো, আর এই প্রক্রিয়াটা হইতে সময় লাগে কতটুকু? 25 থেকে 30 সেকেন্ড। 25 থেকে 30 সেকেন্ড সময় লাগে। তো এখন এই রক্তটাকে বিশুদ্ধ করার জন্য আমরা চলে যাব হচ্ছে কোথায়? পালমোনারি সংবহনে। তাহলে আমাদের রক্ত কোথায় আছে বলো? ডান নিলয়ে আছে আমাদের এখানে। তাহলে আমরা এখন যাব কোথায়? পালমোনারি সংবহনে। পালমোনারি সংবহনে চলে যাব। সো দেখো পালমোনারি সংবহনের ক্ষেত্রে এখানে কি ঘটবে? তাহলে আমাদের রক্তটা এখন আপাতত কোথায় আছে? এখন আছে হচ্ছে তোমার আমাদের ডান নিলয়ে আছে। ডান নিলয়। তো ডান নিলয় থেকে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা যাবে কোথায়? পালমোনারি ধমনীতে। তোমরা একটা জিনিস মনে রাখবা, হৃৎপিণ্ড থেকে যা বের হয়, যে রক্তনালীটা বের হয় সেটাকে আমরা বলি ধমনী, আর হৃৎপিণ্ডে যেটা প্রবেশ করবে সেটাকে বলি আমরা শিরা। সকল ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে এবং সকল শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। ব্যতিক্রম হচ্ছে কি পালমোনারি ধমনীটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, অপরদিকে হচ্ছে কি পালমোনারি শিরাটা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। তাহলে এই পালমোনারি ধমনীটা পরবর্তীতে যাবে কোথায়? এখান থেকে ফুসফুসে যাবে। এখানে তাহলে ফুসফুসে গিয়ে কি হবে? অক্সিজেন মানে কার্বন ডাই অক্সাইডটাকে ত্যাগ করা হবে, এর পরবর্তীতে এখান থেকে অক্সিজেনটাকে আবার নিয়ে আসা হবে। এই যে আমরা অক্সিজেন নিলাম, এটা কি হবে? অ্যালভিউলাসের প্রাচীরে গিয়ে তোমার অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের মধ্যে গ্যাসীয় বিনিময় হবে, যেটা আমরা শ্বসন ও শ্বাসক্রিয়াতে ভালো করে পড়বো। তো ওখান থেকে অক্সিজেনটাকে আমরা নিয়ে আসবো, আবার নিয়ে এসে আবার রক্তটাকে বিশুদ্ধ করব। বিশুদ্ধ করে আবার এই বিশুদ্ধ রক্তটাকে, এই যে অক্সিজেন যুক্ত রক্তটাকে আবার কোথায় আসবে? এই যে দেখো পালমোনারি শিরাতে। তাহলে আমরা জানি সকল শিরাই কিন্তু তোমার কি করে? কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, তবে পালমোনারি শিরা কিন্তু অক্সিজেন পরিবহন করতেছে। এই পালমোনারি শিরা থেকে পরবর্তীতে এখানে রক্তটা চলে আসবে কোথায়? বাম অলিন্দ, এবং বাম অলিন্দ থেকে রক্ত আবার চলে আসবে কোথায়? বাম নিলয়ে চলে আসবে। বুঝছো? এই হচ্ছে কি আমাদের সংবহন প্রক্রিয়াগুলো। 2টা সংবহন পড়িও তাহলে ইনশাল্লাহ হবে, আর বাকিগুলো লাগবে না। পরবর্তীতে আসো আমাদের নেক্সট কোয়েশ্চেন। পেরিকার্ডিয়াল গহ্বরে কি থাকে ভাই? পেরিকার্ডিয়াল গহ্বরে অবশ্যই কি থাকবে?
হৃৎপিণ্ড থাকবে। তাহলে হৃৎপিণ্ডের কে আছে এখানে? ফোকাস, স্কেলস, ডেন্টিন, এগুলো তো এখানে হবেই না। থাকবে কি এখানে? অ্যাট্রিয়াম আছে। সহজ জিনিস এটা। আচ্ছা, তারপর আসো 40 বছর বয়স্ক একজন পুরুষের দেহে লোহিত কণিকার সংখ্যা কত? এটা মানে গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি 18-19। তাহলে দেখো 40 বছর বয়স্ক পূর্ণবয়স্ক মানুষ পুরুষের ক্ষেত্রে কতটুকু থাকে? 50 থেকে 55 লক্ষ। তারপর রক্তরস অজৈব পদার্থের উপাদান কত? আমরা আগেই পড়ে আসছি, অজৈবের অ থেকে 0.9%। তারপর নিচের কোন রক্তকণিকা ফেগোসাইটোসিস প্রক্রিয়া জীবাণু ধ্বংস করে? দেখো বিএসএমআরএস 2 তে 17-18, ডিউ 7 করেছে 19-20। তাহলে কি বলছে? ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে কি? আমরা জানি কি দুইটা, এক হচ্ছে তোমার কি মনোসাইট, আর এক হচ্ছে তোমার কি মানে মেইনলি ডাব্লিউবিসি। তো ডাব্লিউবিসির মধ্যে আবার দুইটা আছে, একটা হচ্ছে তোমার কি মনোসাইট, আর একটা হচ্ছে তোমার কি নিউট্রোফিল। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি আছে? ডাব্লিউবিসি, শ্বেত রক্তকণিকা আছে। তারপর আসো রক্তের হিম থেকে আয়রন সরে গেলে অণুর বাকি অংশ কি উৎপন্ন করে? অণুর হিম থেকে আয়রনটা সরে গেলে অণুর বাকি অংশ ফার্স্টে তৈরি করবে বিলিভার্ডিন। আগে বিলিভার্ডিন, তারপরে না ভাই বিলিরুবিন, আগে বিলিভার্ডিন তৈরি করবে। পিএসএমএস 2 17-18। তাহলে কিন্তু কোশ্চেন কিন্তু ভালোই ট্রিকি আসে, খেয়াল করছো এটা? হৃৎপিণ্ডে যে আবরণ দ্বারা আবৃত থাকে, একটু আগে দেখাইছি, পেরিকার্ডিয়াম দ্বারা আবৃত কি থাকে? পেরিকার্ডিয়াম। তাহলে পেরি মানে কিন্তু আবরণ, যেমন ধরো পেরিটোনিয়াম, এটা কিসের আবরণ? এটা হচ্ছে কি সিলুমের আবরণ। গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা আবরণ গুরুত্বপূর্ণ। পেরিকন্ড্রিয়াম, কন্ড্রিন, তরুণাস্থি, এটা কার আবরণ? তরুণাস্থির আবরণ। তারপর পেরিওস্টিয়াম, অস্থি মানে কি অস্থি, এটা কার আবরণ? এটা হচ্ছে অস্থির আবরণ হবে এটা। সো আশা রাখি আবরণগুলো নিয়ে তোমাদের কোনো প্রবলেম ইনশাল্লাহ থাকবে না। নেক্সট কোয়েশ্চেন আসো, অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে কোন প্রকোষ্ঠে পৌঁছায়? তাহলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে আমরা কোথায় যাচ্ছি? বাম অলিন্দে প্রথমে যাবে। কোথায় যাবে? বাম অলিন্দে। পাবনা বিজ্ঞান প্রযুক্তি 19-20 আসছে। সো দেখছো, এখন আমরা সবই পারবো ইনশাল্লাহ, সব কোশ্চেন আমাদের ইজি লাগবে। রক্তরস বা প্লাজমা পিএইচ কত? 7.35 থেকে 7.45। তাহলে এভারেজে কত? 7.4 হবে। কোনো কোয়েশ্চেন আসবে না। একদম ইজি, এগুলো একদম ইজি, আমরা আগে পড়ে ফেলছি। এইভাবে পড়তে হবে, বুঝছো? আগে এমন ভাবে পড়বা যাতে পরের সব কোয়েশ্চেন পারো। রক্ত জমাট বাঁধার জন্য কোনটির প্রয়োজন নেই ভাই? অনুচক্রিকা লাগবে, সেরাটোনিন আসবে, থ্রম্বোপ্লাস্টিন এখান থেকে আসবে, হরমোন, ফিব্রিনোজেন, প্রথমিন। হরমোনের কোনো দরকারই নেই এখানে, হরমোনের কোনো দরকারই এখানে আমাদের নাই। এটা কোথায় আছে? রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি 19-20 সেশনে। তারপর আসো ভ্রূণদেহে লোহিত রক্তকণিকার সংখ্যা কত? এটা রাঙ্গামাটিতে আসছিল। ভ্রূণদেহে কত? 80 থেকে 90 লাখ। আমরা দেখছি না এগুলা? দেখছি। সো এই ছিল হচ্ছে আমাদের প্রথম এপিসোড। আলহামদুলিল্লাহ আমাদের কমপ্লিট হয়েছে। তোমরা অবশ্যই জানাবা যে ভাইয়ার ক্লাসটা কেমন লাগছে। আমি চেষ্টা করছি তোমাদেরকে সবগুলো কোয়েশ্চেন এখানে দেওয়ার জন্য। প্রত্যেক দিনে ইনশাল্লাহ তোমাদেরকে একটা করে এপিসোড দেওয়ার চেষ্টা করব। তো জানাবা কেমন লাগছে। আর স্লাইডটা দেওয়া থাকবে, স্লাইডটাও পড়বা। তবে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা কেউ ক্লাস কমপ্লিট না করে কখনোই তোমরা স্লাইড পড়বা না। এটা হয়তো আজকের ক্লাসটা হয়তো কমপ্লিট করছো, আর না করে থাকলেও আবারও বলতেছি, পরবর্তী যে কোনো ক্লাস করো বা এই ক্লাসটাই হোক, তোমরা কখনোই স্লাইড কমপ্লিট আগে করবে না। আগে তুমি ক্লাসটা শুনবা, প্রয়োজনে তুমি স্পিড বাড়ায় শোনো। আমি মুখে অনেক কথাই বলি, আগে ক্লাসটা শুনবা, তারপর হচ্ছে তোমরা দেন ফাইনালি হচ্ছে তোমরা গিয়ে স্লাইডটা দেখবা। স্লাইডটা হচ্ছে কি রিভিশনের জন্য রাখবা, বুঝছো? তো সবাই ভালো থাকো, ভালো একটা প্রিপারেশন নাও। রমজান মাস চলতেছে, বেশি বেশি ইবাদত করো, পাশাপাশি পড়াশোনাটাকে ঠিক রাখো। আর যতটুকু সম্ভব সোশ্যাল মিডিয়ার টাইম কমাবা, নিজেকে সময় দিবা, আর নিজের আত্ম উন্নয়ন করো, বুঝছো? এখন বড় হইতেছো, এখন আসলে যে ছোট বাচ্চাদের মতো তোমাদের আর এই যে ধরো যে কোনো বিষয় নিয়ে মাথা ঘামানো, মানে যেগুলো সিরিয়াস ইস্যু না সেগুলো নিয়ে নাক গলানো, যেটা তোমার লাইফে কোনো কাজে আসবে না। বা তুমি হয়তোবা চিন্তা করতেছো যে আমি মানে বাংলাদেশে তুমি বিশাল বড় পলিটিক্স নিয়ে চিন্তা করতেছো, তুমি এখনো বাচ্চা ছেলে, তাই না? তুমি এখন চিন্তা করতেছো কি বাংলাদেশে কোন নেতা কি করতেছে, বা ধরো কোন দল ক্ষমতায় আসতেছে, বা যাই হোক, বা আরো বিগ বিগ ইস্যু নিয়ে কাজ করতে চিন্তা করতেছো তুমি। তো দরকার নাই, মানুষের জীবনে একটা কথাই মনে রাখবা, সামনে যে লক্ষ্যটা আছে সে লক্ষ্যটাকে পূরণ করো। তুমি আগে একটা ভালো ভার্সিটিতে চান্স পাও, তুমি যাই করো সেখান থেকে তুমি করতে পারবা। একটা ভার্সিটিতে চলে গেলে, শোনো, একটা ভার্সিটিতে যখন যাবা তখন না জীবনটা ভার্সেটাইল হয়ে যায়। একটা ভার্সিটি তোমার একটা বেসমেন্ট, ভার্সিটি একটা বেসমেন্ট তোমাকে, এবং এখান থেকে তুমি চাইলে ভার্সেটাইল, তুমি যেখানে ভার্সিটি মানে ভার্সেটাইল, ভার্সিটি মানে কি ভার্সেটাইল। তুমি কি হবা? পলিটিশিয়ান হবা, হইতে পারবা। সরকারি কর্মকর্তা হবা, হইতে পারবা। বড় বিজনেসম্যান হবা, হইতে পারবা। বড় তুমি ধরো রিসার্চ করবা, হইতে পারবা। বড় তুমি একাডেমিয়ান হইতে, মানে ধরো তুমি টিচার হবা, হইতে পারবা। তুমি কোন দিকে যাবা বলো? সব দিকে তুমি ইনশাল্লাহ যাইতে পারবা। বাট একটা জায়গায় তোমাকে পৌঁছাইতে হবে, তোমার স্কোপ গুলো বেড়ে যাবে।
এই জন্য বলি বেশি দিন সময় নেই, 50 দিন 51 দিন সময় আছে, 2 মাস সময় চলে গেছে, মানে 2 মাসও নাই। এই সময়টা ধৈর্য ধরে পরিশ্রমটা করো, ধৈর্য রাখিও, শেষ পর্যন্ত লেগে থাকো। আল্লাহ ভরসা, আল্লাহর উপর ভরসা রাখো, আর নিজে পরিশ্রম করো। যে পরিশ্রম করবা সেই পাবা ইনশাল্লাহ, কঠিন কিচ্ছু না। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি গুচ্ছ নিয়ে ফুল একটা প্রিপারেশন নিতে চাও, অবভিয়াসলি গুচ্ছ ব্যাচে আসতে পারো ইনশাল্লাহ। প্রত্যেকটা সাবজেক্টের জন্য বেসিক থেকে পড়ানো হচ্ছে আমাদের। আর সামনে আমাদের একটা এক্সাম ব্যাচ আসতেছে, এবং এক্সাম ব্যাচটা খুবই প্রিমিয়াম এক্সাম ব্যাচ। কেন বলতেছি, আমাদের এক্সাম ব্যাচে প্রিন্টেড মডেল টেস্ট নামে একটা ফিচার আছে। সারা বাংলাদেশে কোনো জায়গায় এই প্রিন্টেড মডেল টেস্ট নেই, তুমি বাসায় বসে অফলাইনে পরীক্ষা দিবা, এবং এটা একদমই ডিজিটালাইজ হয়ে গেছে এখন আমাদের। আমরা এটা নিয়ে বিস্তারিত জানাবো, তাহলে বুঝতে পারবো একটা এক্সাম ব্যাচ আসলে কি লেভেলের হইতে পারে। একটা অফলাইন এক্সাম কিনতে গেলে 7, 8, 10 হাজার টাকাও লাগে, 5-6 হাজার টাকা কমে এক্সাম ব্যাচ আমি জানি না আছে কিনা, বুঝছো। আর সেখানে আমরা একটা খুবই স্বল্প মূল্যের একটা এক্সাম ব্যাচ নিয়ে আসবো। তুমি বাসায় বসে ওএমআর পরীক্ষা দিয়ে ওএমআর স্ক্যান করবা, উত্তরপত্র দেখবা, কত কি ফিচার যে পাবা ইনশাল্লাহ। সামনে আমরা বিস্তারিত জানাবো। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।